হাই বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। আমি জয়। যে তোমাদের যে ব্যাচ চলছে মাধ্যমিক এক্সপ্রেস 2026 এ আমি ম্যাথ পড়াচ্ছি। আমাদের অলরেডি একটা লেকচার হয়ে গেছে সরল সুদ কষার উপরে। তো আমি বলেছিলাম আগে পাটিগণিত পোর্শনে তোমাদের সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ আর আহ, অংশীদারি কারবার, এই তিনটে চ্যাপ্টার থেকে দুটো চ্যাপ্টার করাবো। তো আমরা অলরেডি একটা চ্যাপ্টার করে নিয়েছি। আজকে আমরা আরো একটা চ্যাপ্টার করবো এবং এটাই লাস্ট করবো। এই এই পোর্শনের থেকে, এই যে পাটিগণিত এই পোর্শনের থেকে এই চ্যাপ্টারটা আপাতত আমরা লাস্ট করবো। পরে যদি সময় থাকে, দেখি যদি যে হ্যাঁ সময় আছে করানোর, তো পরে যে অংশীদারি কারবার যে পোর্শনটা রয়েছে সেটাও আমরা করিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভাই বোন আপনজন, তোমরা চলো শুরু করা যাক। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারটা দুটো অংশ রয়েছে। চ্যাপ্টার নাম্বার 6, চ্যাপ্টার নাম্বার 6, এই 6 এর দুটো পোর্শন রয়েছে। একটা রয়েছে 6.1 অ্যান্ড আর একটা রয়েছে 6.2। এই 6.1 যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা রয়েছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এই পোর্শনটা রয়েছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। আর এই 6.2 যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা আমাদের রয়েছে সমহার বৃদ্ধি, সমহার বৃদ্ধি বা হ্রাস। তো এই চ্যাপ্টার নাম্বার 6 এর দুটো পোর্শন, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ যেটা 6.1 এর ভিতর কভার করা রয়েছে তোমাদের বইতে, এবং 6.2 এর ভিতর রয়েছে সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস। এবার আমরা আজকে প্রথমে যে অংশটা করবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। প্রথম এই অংশটা করার পর এখান থেকে প্রথমে ফর্মুলা বুঝবো, বাকি যা যা ফ্লো গত লেকচারে ছিল, আগের লেকচারে ছিল, সেরকম ফ্লোই রইবে। তারপরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আমরা এই সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস এই পোর্শনটা করব। তো চলো আমরা আগেই চক্রবৃদ্ধি সুদ 6.1 বা 6 চ্যাপ্টারে এই পোর্শনটা আগে আমরা শুরু করি। চক্রবৃদ্ধি সুদ, আমরা আগের ক্লাসে, আগের লেকচারে আমরা সরল সুদ পড়েছিলাম। সেখানে আমরা কি করছিলাম, আমার সেই বন্ধু যার কাছ থেকে আমি প্রয়োজনে অপ্রয়োজনে টাকা ধার নিই, সেই বন্ধু। তো সেই বন্ধুকে আমি বললাম যে ভাই আমার কিছু টাকা লাগবে। বন্ধু মানুষ, সময় অসময়ের বন্ধু। তো আমার কিছু টাকা লাগবে। তো আগের বার ও যে শর্ত দিয়েছিল সেটা আমি আগে একবার লিখি, সাথে তাহলে তোমাদের রিকল হয়ে যাবে, তার সাথে লিঙ্ক করতে পারবে চক্রবৃদ্ধি সূত্রটাকে। তো আগের বার যখন ও আমাকে টাকা দিয়েছিল তখন আমাকে বলেছিল, ভাই আমি তোকে যদি 100 টাকা দিই, তোকে যদি 100 টাকা দিই, আমাকে 1 বছর পর, 1 বছর পর তুই আমাকে সুদ বাবদ দিবি 10 টাকা। সুদ বাবদ 10 টাকা দিবি, তাহলে আমি ওকে 1 বছর পরে গিয়ে ওকে আমি যে টাকাটা দিতাম সেটা হচ্ছে তোমার 110 টাকা। এখানে দেখো, এবার আমি এই টাকাটা যদি 5 বছরের জন্য রাখতাম, আমি ওকে যদি বলতাম যে ভাই আমায় তো 1 বছরে দিতে পারছি না, 5 বছর পরে দেবো, তো সেম টাকা 100 টাকা আমি যদি 5 বছরের জন্য রাখতাম, তাহলে আমাকে 1 বছরের জন্য 10 টাকা সুদ দিতে হচ্ছে। 5 বছরের জন্য সুদ দিতে হতো 5 × 10, মানে 50 টাকা। তখন 5 বছর বাদে গিয়ে আমি ওকে সম্পূর্ণ টাকা যতক্ষণ পরিশোধ করতাম, তখন আমি ওকে করতাম 150 টাকা। এই যে পুরো পোর্শনটা, এখানে দেখো আমার মূলধন যা ছিল বা ও আমাকে যা ধার দিয়েছিল, সেটা যা ছিল প্রথমে যা দিয়েছিল 5 বছর পরে গিয়েও সেমই রয়েছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, একটা কথা আছে না যে সুদের উপর সুদ, তার উপর সুদ, তার উপর সুদ। চক্রবৃদ্ধির জন্য একদম পারফেক্ট লাইন। কেন বলছি, দেখো এবার আমি যখন আবার ওর কাছে টাকা চাইছি, ও আমাকে বলছে টাকা আমি দিতে পারি, টাকা আমি তোকে 100 টাকাই দেবো। ও আমাকে 100 টাকা দিল। এবার আমি বললাম ভাই আমি কিন্তু বছরে সুদ দেবো। ওয়েল অ্যান্ড গুড, বললো ঠিক আছে তাই দিস। 1 বছরের পরে গিয়ে আমাকে ওর যদি 10 টাকা সুদ দিতে হয়, সুদ বাবদ আমার ওকে যদি 10 টাকা দিতে হয়, তাহলে 1 বছর পরে গিয়ে ওকে আমার সুদ আসল বা সমূল, সুদ আসল যদি আমার ওকে দিতে হয়, তাহলে আমি তো ওকে দেবতাম কি 110 টাকা। ওকে, ফার্স্ট লাইন আর থার্ড লাইন সেম। ওকে, কোনো সমস্যা। এবার যখন চক্রবৃদ্ধি সুদ হবে, তখন ওই 1 বছর পরে গিয়ে যে 110 টাকা হয়েছে, এই 110 টাকাটাকে, এটা প্রথম বছর ছিল, ধরো এটা ফার্স্ট ইয়ার, প্রথম বছরে এই গল্প ছিল। এবার যখন আমি সেকেন্ড ইয়ারে চলে আসছি, মানে দ্বিতীয় বছরে যখন চলে আসছে, সেকেন্ড ইয়ারে যখন আমি চলে আসছি, তখন ওই মূলধনটা 100 টাকা রইবে না। তখন মূলধন হিসেবে ধরা হবে এই যে 1 বছর পরে গিয়ে সুদ আর আসল মিলে যেটা হয়েছে সেটাকে মূলধন হিসাবে কাউন্ট করা হবে। তাহলে আমার সেকেন্ড ইয়ারে এসে, সেকেন্ড ইয়ারের শুরুতে আমার মূলধন হিসাবে কাউন্ট হবে কত, 110 টাকা। ওকে, তারপরে 1 বছরের জন্য আমাকে ওকে সুদ দিতে হবে
এই 10 টাকা যেটা দিয়েছিলাম ওকে 1 বছরের জন্য, যেহেতু 100 টাকা সুদ 10 টাকা দিয়েছিলাম, তো এই জন্য এই 10 টাকা আমরা সুদের হার হিসাবে ধরতে পারি। এবার যেহেতু 10 টাকা আমার সুদের হার ছিল, এবার পরের বছর গিয়ে আমার ওকে সুদ দিতে হবে, সেই সরল সুদের হিসাবেও যদি করি, সেই পি টি আর বাই 100 এই রুল যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার পি হচ্ছে এখন 110 টাকা। 110 সময় 1 বছর, সুদের হার এই 8 টাকা আমি সুদের হার ধরে নিলাম, বাই 100, 0 কেটে দিলাম, তাহলে আমাকে ওর নেক্সট ইয়ার গিয়ে সুদ দিতে হবে 11 টাকা। ঠিক এই সেকেন্ড ইয়ারের জন্য এটা ছিল আমার আসল। তাহলে দুই মানে যখন 2 বছর, দ্বিতীয় বছর যখন পূর্ণ হয়ে যাবে, তখন তাকে আমার সুদের সঙ্গে আসলও দিতে হবে। তখন আমি ওকে দেবো 110 প্লাস 11, মানে 121 টাকা। ঠিক, এবার দেখো এখানে ওকে আমি 110 টাকা দিয়েছিলাম প্রথম বছরে। এবার এই কনসেপ্টটা যদি আমি এখানে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে লাগাতাম, সরল সুদের ক্ষেত্রে লাগাতাম, এটা যদি আমি সরল সুদের ক্ষেত্রে লাগাতাম, তো এই প্রথম বছর কমপ্লিট হলো, সেকেন্ড ইয়ারে এসেও আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে এসে আমার এই সরল সুদের ক্ষেত্রে মূলধন বা আসল একবারে প্রথমে যেটা দিয়েছি সেটাই থাকে। তখন আমার আসল কিন্তু এই 100 টাকাই রইত। যেহেতু আসল 100 টাকা রয়েছে, তাহলে পরের 1 বছরেও আমার তাকে সুদ দিতে হতো 10 টাকা। তাহলে তাকে আমার দ্বিতীয় বছর বাদে গিয়ে সুদ সহ, মানে সুদ আসল বাবদ দিতে হতো কত, 120 টাকা। ঠিক, দেখো বছর সেম, সুদের হার সেম, শুধু টার্ম চেঞ্জ হয়ে গেছে, কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে। প্রথমে এইখানে যখন আমরা আলোচনা করছিলাম এটা ছিল সরল সুদ, সরল সুদ। এইখানে যখন আমরা আলোচনা করছি এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ওকে, দেখো এইখানটায় দেখো আমি ওকে যখন দ্বিতীয় বছর শেষে টাকা দিচ্ছিলাম সরল সুদের ক্ষেত্রে, তখন আমি ওকে দিয়েছিলাম কত, 120 টাকা। কিন্তু এবার যখন আমার ওকে দ্বিতীয় বছর শেষে টাকা দিতে হচ্ছে, তখন আমাকে ওর দিতে হচ্ছে 121 টাকা। তার মানে এই 1 টাকা বেশি হয়ে গেছে, 100 টাকায় 1 টাকা বেশি হয়ে গেছে। এবার এর অ্যামাউন্ট যত বাড়তে থাকবে, এর অ্যামাউন্টও, মানে সুদের অ্যামাউন্টও বাড়তে থাকবে। এবং এরকম ভাবে যদি আমি এই সেকেন্ড ইয়ারের পরিবর্তে যদি আবার থার্ড ইয়ার হিসাব করতাম, যে তৃতীয় বছরে কত হবে, তো যখন থার্ড ইয়ার চলে আসবে, তখন আমার আসলটা কিন্তু আর তখনই 110 টাকা রইবে না, তখন আসল হয়ে যাবে আমার 121 টাকা। 121 টাকা, এর উপর আমাকে আবার 1 বছরের জন্য সুদ দিতে হবে। এখানেও সেম রুল অ্যাপ্লাই করতে পারি, এই পিটিআর সুদ, কারণ 1 বছর টেনিওর যেহেতু 1 বছর, সেহেতু আমরা পিটিআর সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে আমি কি করব, এই সূত্রে যদি বসাই, তখন আমার আসল 121 টাকা, 121 সময় 1 বছর, সুদের হার 10%, এই 10 টাকা আমরা সুদের হার হিসাবে ধরে নিয়েছি। ওকে, এই শূন্য কাটলো, এই 10কে 121কে 10 দিয়ে ভাগ করলে এটা হবে তোমার 12.1 টাকা। দেখো হিসাব দেখো এবার, তাহলে আমার টোটাল সমূল চক্রবৃদ্ধি, মানে চক্রবৃদ্ধি সুদ তার সাথে আসল যদি দিতে হয় 3 বছর পরে গিয়ে, তখন তাকে আমার কত টাকা দিতে হবে, 121 টাকা মূলধন হিসাবে বিবেচিত হলো, 121 প্লাস 12.1 টাকা, 12.1 টাকা। তাহলে তখন আমার কত হচ্ছে, 3 133 টাকা 10 পয়সা। অ্যাকচুয়ালি জিরো হিসাব করিনি, এই জন্য 10 পয়সা, 131 টাকা 10 পয়সা। গল্পটা এবার দেখো কি কি চেঞ্জ হচ্ছে। দেখো চক্রবৃদ্ধিতে যখনই আমরা চলে এসেছি, ওই সুদের উপর সুদ, তার উপর সুদ। প্রথম বছর আমি ওকে সুদ বাবদ দিয়েছিলাম 10 টাকা। দ্বিতীয় বছর ও যে সুদটা পেয়েছে আমার কাছ থেকে, এই 10 টাকা, তার উপরেও আমাকে সুদ দিতে হচ্ছে। এবার তার উপরে সুদ দিয়ে আমার টোটাল তাকে দ্বিতীয় বছরে সুদ দিতে হচ্ছে 11 টাকা। এবার তৃতীয় বছর যখন চলে এসছে, তখন এই প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ, তার সাথে তার প্রথম, একদম প্রথম যে মূলধন ছিল, সেই মূলধনের সাথে যোগ করে, তখন আমাকে তৃতীয় বছরে গিয়ে সুদ বাবদ দিতে হচ্ছে 12.1 টাকা। ঠিক, এখানে দেখো সুদটা চেঞ্জ হচ্ছিল না, এখানে সুদ চেঞ্জ হচ্ছে। কিসের কারণে সুদ চেঞ্জ হচ্ছে, কারণ এখানে মূলধন, মূলধনটা কনস্ট্যান্ট ছিল, যা দিয়েছি তাই। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে যেহেতু আমার এই মূলধন পরিবর্তন হয়ে যাচ্ছে, সেহেতু আমার এই সুদের পরিমাণটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট এবং ডিফারেন্স কার মধ্যে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে। একবার একটু দেখে নাও, তারপর আমরা ফর্মুলাতে যাব, ফর্মুলা ড্রাইভ করবো, এখান থেকে আমরা ফর্মুলা ড্রাইভ করে নেবো। একবার একটুখানি দেখে নাও। ঠিক আছে, তাহলে আমি উপরের পোর্শনটাও মুছে দিচ্ছি, তাতে আমি একটু স্পেস পেয়ে যাই। এই লাইনটাও আমি মুছে দিচ্ছি, এই লাইনটা। এই লাইনটা থাকলেও অসুবিধা নেই। দেখো
আমি যখন এক এক বছরে হিসাব করছি, দেখেছো, যখন এক এক বছরে হিসাব করছি তখন সুদটা আমি কিন্তু বার করছি এই সরল সুদের সূত্র দিয়েই। সরল সুদের সূত্র দিয়েই কেন বার করছি, এখনই যখন অঙ্ক ড্রাইভ করা শুরু করবো তখন দেখতে হবে। দেখো, এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সরল সুদের ক্ষেত্রে কি করতাম, যে শুধুমাত্র সুদটাকে বার করে তার সাথে আসলটাকে যোগ করতাম, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে এখানে আমাদের সমূল চক্রবৃদ্ধি বার করতে হয়। তার মানে মূলধন তার সাথে চক্রবৃদ্ধি সুদ। কেমন করে বার করবো, ধরো এটাকে যদি আমি পি ধরি, এটা আমার সেকেন্ড ইয়ারের জন্য, এটাকে যদি পি ধরি, বা এটাকে না ধরলে তুমি এটাকেও ধরতে পারো, এটাকে পি ধরি, এটা হচ্ছে আমার সুদ। তো এবার আমরা সূত্রটা একটু ড্রাইভ করি। দেখো, প্রথম বছরের সুদ, প্রথম বছরের সুদ ইকুয়াল টু পি আর বাই 100। অতএব প্রথম বছরের সমূল মানে সুদ প্লাস আসল, প্রথম বছরের সুদ প্লাস আসল ইকুয়াল টু পি প্লাস পি আর বাই 100। ওকে, সুদ আসল এটাকে আমি লিখতে পারি, পিটাকে কমন নিলে 1 প্লাস আর বাই 100। ওকে, এবার দ্বিতীয় বছরের সুদ, যখন আমি দ্বিতীয় বছরের সুদ হিসাব করতে যাচ্ছি, এই ফর্মুলাতেই যদি আমি ফেলতে চাই তাহলে এই পিটা আমার কিন্তু এটা হয়ে যাবে। কেন হবে, কারণ কারণ এই যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা এখানে দেখলাম না, যে যখন দ্বিতীয় বছরে আমি যখন এন্ট্রি করছি তখন আমার প্রথম বছরের মূলধন তার সাথে প্রথম বছরে যা সুদ হয়েছে সেটা যোগ করে গিয়ে তারপরে আমার দ্বিতীয় বছরে সেটাকে মূলধন হিসাবে কাউন্ট করা হচ্ছে। তাহলে দ্বিতীয় বছরের সুদ হবে তোমার পি, এটা বসিয়ে দিলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। ঠিক, তাহলে দ্বিতীয় বছরের আমার সুদ প্লাস আসল কত হবে, সুদ আসল কত হবে, পি ইন্টু পি প্লাস পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। ঠিক, এখান থেকে আবার পি কমন নিই, পি কমন নিলে 1 প্লাস আর বাই 100 লিখবো কোথায়, আমি না এই পোর্শনটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, লেখার যেহেতু জায়গা নেই সেহেতু আমি এই পোর্শনটা একটু মুছে দিচ্ছি। ভুলটা কোথায় করেছিলাম, দেখো, আমরা এখানে পি ছিল প্রথম পি, ওকে, কিন্তু এর পরের বার যখন আমি সুদ আসল হিসাব করব তখন আমাকে এই যে পি লিখেছি না, এই যে পি ইন্টু 1 প্লাস আর, এটাকে যোগ করতে হবে আমার। তার মানে কি হবে, দেখো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 প্লাস এই পুরো পোর্শনটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। ওকে, এখান থেকে যদি আমি শুধু পিটাকে কমন নিই, শুধু যদি পিটাকে কমন নিই, পি ইন্টু 1 প্লাস আর বাই 100টাকে কমন নিলাম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তাহলে আমার এখান থেকে পুরোটাকে কমন নিয়ে নিয়েছি, তার মানে 1 রয়েছে, প্লাস এখান থেকে এই উপরের পোর্শনটাকে কমন নিয়ে নিয়েছি। ওকে, তাহলে এখানে রইল আর বাই 100। ঠিক, এখানে রইল আর বাই 100। এবার 1 প্লাস আর বাই 100 ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা তাহলে আমি এরকম লিখতে পারি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার বা পাওয়ার 2। দেখো, আমি আরো একবার বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। দ্বিতীয় বছরের যখন আমি সুদ হিসাব করছি তখন আমার মূলধন হিসাবে নিতে হবে প্রথম বছরের সুদ প্লাস যে মূলধনটা আমাকে দেওয়া হয়েছিল বা ব্যাংকে দেওয়া হয়েছিল সেটা হিসাব করতে হবে। তাই জন্য আমি এই মূলধনটাকে এই পুরো পোর্শনটা লিখেছি, এই পুরো পোর্শনটা লিখেছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় বছরের মূলধন, দ্বিতীয় বছরের মূলধন এটা আমার। ঠিক, এবার এটা সুদ, দ্বিতীয় বছরের সুদ সেকেন্ড ইয়ার শেষে, তাই জন্য এখানে আমি কি লিখেছি, দেখো, এটা হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন প্লাস সুদ, মানে এটা দ্বিতীয় বছরের সুদ প্লাস আসল পেলাম আমি। এবার তারপরে এটাকে সিম্পল ক্যালকুলেশন করলে এটা এসছে। এবার দেখো, এটাকে আরো একটু ড্রাইভ করা যায়, এখানে আমি কত বছর হিসাব করলাম, 2 ইয়ার। তাহলে এই 2টাকে আমি যদি এন দিয়ে রিপ্লেস করি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, চক্রবৃদ্ধি, এটাই হলো আমার সমূল সমূল চক্র বৃদ্ধি এর সূত্র। ওকে,
তাহলে এতক্ষণ এত গল্প করে আমরা পেলাম এটা হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধির সূত্র। এবার আরো একটু গল্প আছে, সেই গল্পটা আচ্ছা এর থেকে আগে দুটো একটা অঙ্ক করে নিই, প্রয়োগ প্রয়োগ দেখে দুটো একটা করে নিই, তারপরে পরের কনসেপ্টে যাচ্ছি। আমি এটা মুছে দিলাম। আমি এই সূত্রটাকে আরো একবার উপরে লিখে রাখছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। ওকে, তো এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রয়োগ 3 নম্বর প্রয়োগ করছি। প্রয়োগ প্রয়োগ 3 নম্বর প্রয়োগটা আমরা এখন করব। ওকে, 3 নম্বর প্রয়োগে বলছে আচ্ছা এই সূত্রে কোনটা কি, পি হচ্ছে তোমার মূলধন, যেটা আমরা বারবার বলে দিয়েছি তাই জন্য আমি আর লিখিনি। আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, আর এন হচ্ছে সময়, এন হচ্ছে সময়। ঠিক, এবার 3 নম্বর প্রয়োগে বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। এখানে আমাকে ডেটা কি কি দিয়ে দিয়েছে আগের দিনও বলেছিলাম, আবারও বলছি, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে তোমাকে কি কি তথ্য দিয়ে দিয়েছে সেটা আগে লিখবে, তারপরে দেখবে যে কি চাইছে। তাহলে কি হবে, তোমার কাছে যদি পুরো ডেটাটা সামনে থাকে এবং কি চাইছে সেটা যদি তুমি জানো, তাহলে তোমার মাথায় খেলাতে সুবিধা হবে, সহজ হবে যে আচ্ছা এই জিনিস দিয়েছে আমাকে, এই জিনিস চাইছে, তার মানে আমাকে এই ফর্মুলায় ফেলতে হবে, এরকমভাবে আগে এগোতে হবে। কারণ সামনে যখন আমরা কোনো কিছু দেখতে পারি তো সেই সম্পর্কে আমাদের ভাবতে সুবিধা হয়। ওকে, তো আমি লিখে নিই প্রথমে। বলছে 5% চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে আমার গিভেন বা দেওয়া আছে সুদের হার, এটা চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়াল টু 5%। মূলধন, মূলধন ই ইকুয়াল টু 1000 টাকা, 1000 টাকা। আর সময় কত দিয়েছি, 2 বছর, সময় এন ইকুয়াল টু 2 বছর। আমাকে বলছে যে এই 2 বছর বাদে সমূল সমূল চক্র বৃদ্ধি কত। দেখো আমার এই তথ্য দিয়ে দিয়েছে, আমাকে কি চাই সেটাও আমি লিখে নিলাম। তাহলে এবার সিম্পল সূত্রে ফেলবো, উত্তর বেরিয়ে আসবে। তাহলে ফেলি আমরা। আমরা জানি উই নো, আমরা জানি সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। প্রথম কোশ্চেনটা বলে আমি এতটা লিখছি, এর পরের থেকে আমি আর এতটা লিখবো না। সমূল চক্র বৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। ওকে, তাহলে পি এর মান হচ্ছে আমার 1000 মানে 1000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে আমার 5% বাই 100 ইন্টু সময় হচ্ছে 2 বছর। ঠিক, এবার দেখো এই ক্যালকুলেশনগুলো না একটু টাফ হয়, তো ধীর মস্তিষ্কে একটু বুঝে শুনে করবে, সহজ হবে। এই 1000টাকে আমি এখানে রেখে দিলাম, 100টাকে লসাগু করলাম, তাহলে 100 প্লাস 5 তার স্কোয়ার। এটা একটা প্রসিডিওর হতে পারে, আমি দুটোই করে দেখাচ্ছি। আর অরে আমি কি করতে পারি, অর 1000 ইন্টু 1 প্লাস 5/100 তার স্কোয়ার। এই 5টাকে এটা দিয়ে কেটে দিতে পারি, তাহলে 5 20 100। তারপরে যদি আমি লসাগু করি সেটা হবে 1000 ইন্টু 20টাকে লসাগু করলে 20 প্লাস 1, এখানে কিছু নেই মানে 1 আছে, তার স্কোয়ার। তখন হবে 1000 ইন্টু 20 প্লাস 1 21, 21-এর স্কোয়ার মানে দুবার লিখে দিলাম 21কে, আর নিচে 20-এর স্কোয়ার মানে 20কে দুবার লিখে দিলাম। এবার এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কাটলাম, 2 দিয়ে যদি কাটি 10কে হবে 5, আর নিচে আরো একটা 2 রয়ে গেছে। আচ্ছা এবার এবার এই পোর্শনটা থাক, আমি তারপরে তোমাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 21 ইন্টু 21 ইন্টু 5/2। এবার এইভাবে কিভাবে করা যায়, অ্যান্সার সেমই আসবে, সে অসুবিধা নেই, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করতে পারো। 1000 ইন্টু 100 প্লাস 5 করলে 105, 105 ইন্টু 105, যেহেতু স্কোয়ার রয়েছে এই জন্য দুবার লিখে দিলাম। আর নিচে আমার 100 ইন্টু 100, একটা দুটো একটা দুটো, এই তিনটে এই তিনটে, 5 দিয়ে এটাকে যদি কাটি
5 21, 5 দুগুণে 10, 5 1 5 অক্ষে 5, 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণে 10। দেখো এবার এসছে আমার 105 ইন্টু 21/2। এটা কি এসছে 21 ইন্টু 21 ইন্টু 5/2। এখানে আমি ক্যালকুলেশনটা করি, প্রথমে এটাকে করছি। 21 ইন্টু 21 করলে সম্ভবত 441 হয়, একটু করে দেখি। 2 1 যা 2, 2 2 যা 4, প্লাস 21 144, 441। এই পোর্শনটা করলাম, এর সাথে আবার আমার 5 গুণ করতে হবে। 5 5 অক্ষে 5, 5 4 5 20, 0 হাতে 2, 5 4 5 20 আর 2 22, 2205 এসছে। এটা হচ্ছে আমার এই ক্যালকুলেশন থেকে এসছে 2205/2। এই ক্যালকুলেশন থেকে কি আসে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি। 105 ইন্টু 21, 5 দুগুণে 10, 0 হাতে 1, 2 অক্ষে 2, 0, 21 1। কোথাও একটা ভুল করেছি, সামথিং ইজ রং। 5 1 যা 5, 0 1 0, প্লাস 5 2 যা 10, 0 1, 5 2 যা 10, 0 ক্যারি করলো 1, 2 0 1 2 2, 5 0 2 2। দেখো এই ক্যালকুলেশন আর এই ক্যালকুলেশন অ্যান্সার কিন্তু সেমই এসছে। ওকে, তো দেখো 2205/2। এটাকে ভাগ করলে কত হবে দেখো, আমি এখানে কাটাকাটি করে দিচ্ছি। 2 দিয়ে এটাকে যদি কাটি, 2 1 যা 2, 2 1 যা 2, 0 তো যায় না, 2 2 যা 4.5। এখানেও সেম অ্যান্সার আসবে 102.5, মানে 1102 টাকা 5 বা 50 পয়সা। এবার আমাকে কি বলেছে যে সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখে। তাহলে এটাই হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি। আমি দুটো ক্যালকুলেশনই তোমাদের দেখিয়ে দিলাম, যেটাতে বেটার মনে হয় ইউ ক্যান গো ফর ইট, একবার দেখে নাও। তারপরে আমরা আবার আরেকটু ফর্মুলা করে আবার নেক্সট টাইপের যে অঙ্ক আছে সেখানে যাব। ঠিক, চলো মুছে দিই। এটা ছিল একদম সিম্পল অঙ্ক। এখান থেকে তোমার এই সমূল চক্রবৃদ্ধি বার করতে দিতে পারে শুধু চক্রবৃদ্ধি সুদ বার করো, সরল শুধু চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বার করো, অন্তর বার করো, এরকম দিতে পারে। কিন্তু তার সাথে আরো একটা কনসেপ্ট আমাদের মিক্সড কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সুদের সময়কাল বা অন্তর। সুদের সময়কাল বা অন্তর, এই কনসেপ্টটা কি দেখো। আমার যে বন্ধু আমাকে টাকা দিয়েছিল, আবার সেই বন্ধুকে একটু টেনে আনি। তো ও আমাকে যখন বলছিল যে ভাই তোকে আমি 100 টাকা দিলে 1 বছর পরে তোর আমাকে 10 টাকা দিতে হবে চক্রবৃদ্ধি সুদের হারে। এবার বলছি না, আমি এই পলিসি মানছি না, আমার এখন নতুন পলিসি দরকার। তো নতুন পলিসি কি দরকার, ও বললো আমি তোকে টাকা 100ই দেবো, নো সমস্যা, কিন্তু তোকে আমার 6 মাস পর পর সুদ দিতে হবে। 6 মাস পর পর সুদ দিতে হবে। কত দিতে হবে? 10 টাকা হারে সুদ দিতে হবে। মানে 100 টাকার জন্য 6 মাসে ওকে আমার 10 টাকা সুদ দিতে হবে। এবার 6 মাস পর পর যদি সুদ দিই, তাহলে আমার বছরে কবার সুদ দিতে হচ্ছে? বছরে আমার দিতে হচ্ছে 2বার সুদ। এবার যদি ও বলে না, দেখেছে ঠিকঠাক টাকা পয়সা দিলাম, আরো নতুন রুল অ্যাপ্লাই করেছে। ও কি করেছে, আমাকে বলছে 100 টাকাই দেবো তোরে, নো সমস্যা, কিন্তু তোকে আমার 4 মাস পর পর সুদ দিতে হবে। 4 মাস পর পর 10 টাকা হারে সুদ দিতে হবে। মানে প্রত্যেক 4 মাস যাবে, ওকে আমাকে 100 টাকার জন্য 10 টাকা দিতে হবে। এবার তারপরে, এবার 4 মাস হলে আমার বছরে কবে সুদ দিতে হবে? বছরে আমাকে সুদ দিতে হবে 3বার। ওকে, এবার ও যদি আরো খাওড়ামি করে একটু, মানে বন্ধু তো করতেই পারে, তো ও আমাকে 100 টাকা দিয়ে বললো ভাই 4 মাস না, বেশি হয়ে যাচ্ছে, 3 মাসে সুদ দিবি তুই আমাকে, কারণ আমার টাকার দরকার, গরিব লোকস আমি। তো আমি বললাম ঠিক আছে তাই দেবো। তো ও আমাকে তখন বললো 3 মাস পর পর তুই আমাকে 100 টাকার জন্য 10 টাকা সুদ দিবি। এবার 3 মাস পর পর যদি দিতে হয়, তাহলে আমার ওকে বছরে কতবার সুদ দিতে হবে? 4বার সুদ দিতে হবে। এটাকে বলে, এই যে 4বার, 3বার, 2বার, এদেরকে বলা হয় সুদের পর্ব। সুদের পর্ব। আর যদি কোনো ক্ষেত্রে উল্লেখই না থাকে, যদি এরকম বলে না দেয় যে 6 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, যদি বলে না দেয়, তখন কি হবে? তখন আমি ধরে নেবো যে ওকে আমার 1 বছর পরে গিয়েই সুদ দিতে হবে। কনসেপ্ট বুঝেছ? যে সুদের এরকম ফ্র্যাকশনেও সুদ চাইতে পারে। তো সেক্ষেত্রে আমার ওই সূত্রের কিছুটা চেঞ্জ করতে হয়। কিভাবে চেঞ্জ করতে হয় দেখো, সুদের সময়কাল বা সুদের পর্ব, বছরে যতগুলো পর্ব আসছে ততগুলো এনকে গুণ করতে হয়। মানে তখন আমার ফর্মুলাটা এসে দাঁড়ায় সমূল চক্রবৃদ্ধি
পি ইন্টু অন প্লাস আর বাই 100 ইন্টু 2n। ওকে, এবার যদি সরি মানে এই 2n এটাকে যদি আমি xn ধরি, মানে এই যে সুদের পর্ব যদি আমার x হয় তাহলে সেটা হবে আমার xn। আরও গল্প আছে এখানে। এখানে এবার গল্পটা হচ্ছে এই যে সুদের হার, এই যে সুদের হার এখানেও চেঞ্জ করতে হয়। এটা কিন্তু আমার কমপ্লিট ফর্মুলা নয়, কমপ্লিট ফর্মুলা নয় এটা। সুদের হারও চেঞ্জ করতে হয়। কিভাবে চেঞ্জ করতে হয়? এই যে সুদের হার 10 টাকা দিচ্ছিলাম, আমিও তো গাওড়া লোক, আমি বলছি না ভাই ওরকম হবে না, তাহলে সুদের হার কমাতে হবে। কিভাবে কমাতে হবে? এই যে যতগুলো পর্বেতে আমার ওকে সুদ দিতে হবে সেই পর্ব দিয়ে আমি ওকে ভাগ করে দেবো। তার মানে তখন সুদের হার, ধরো যদি বছরে আমার ওকে 3 বার সুদ দিতে হয়, মানে 4 মাস অন্তর অন্তর সুদ দিতে হয়, তাহলে আমাকে 3 বার সুদ দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমি ওকে বলবো সুদের হার আমি তোমাকে দেবো r/3। যদি বলে 4 বার দিতে হবে, ওকে ওয়েল অ্যান্ড গুড দেবো, কিন্তু সেটা r/4 হয়ে যাবে। এবার r3 r4 এগুলোকে আমি যেহেতু সুদের পর্বকে এক্স ধরে নিয়েছি, তাহলে আমি সেটা লিখতে পারি r/x। ঠিক এইখানে এবার চেঞ্জ করে দিলে আমি কমপ্লিটেড ফর্মুলা পেয়ে যাব r/x। ওকে, তাহলে এখন অবধি আমরা দুখানা ফর্মুলা পেলাম। একটা হচ্ছে যখন সিম্পলি কিছু বলে দেবে না তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, আর যখন আমার বন্ধুর মতো তো অনেকেই আছে এরকম যখন বলে দেবে যে এরকম 3 মাস 4 মাস 5 মাস অন্তর সুদ দিতে হবে, তখন আমি কি করব? সূত্রটা লাগাবো পি ইন্টু 1 + r/x বাই 100 ইন্টু এক্স এন। এক্স কি? সুদের পর্ব। এটাকে যদি আরো সুন্দর করে লিখতে চাই, একটু সহজ করে লিখতে চাই, তাহলে আমি লিখতে পারি পি ইন্টু 1 + r/100 इंटू एक्स टू द पावर एक्स एन। ओके, क्लियर? जरा धीरे से समझो, समझ में आ जाएगा, है ना? चलो এবার এই পোর্শনটা আমি মুছে দিলাম। তাহলে ফর্মুলাটা আরেকটু সুন্দর করে আমি লিখছি এই সব বাদ দিয়ে। প্রথম ফর্মুলা আমি যেটা পেয়েছিলাম এটা হচ্ছে পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার এন। আর পরের ফর্মুলাটা আমি পেয়েছি পি ইন্টু 1 + r/x ইন্টু 100 বাই এক্স ইন্টু এন। এখানে এই বাকি সব সেম রয়েছে। এখানে এক্স ইকুয়াল টু সুদের পর্ব। ভাইয়া সমাজ মে আয়া কা? ঠিক আছে, একবার একটু দেখে নাও, তারপরে আমরা পরের কোশ্চেনের দিকে যাচ্ছি। ওকে, দেখে নিয়েছো? এবার আমরা করব প্রয়োগ 7 নম্বর প্রয়োগটা আমরা করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমি আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে তোমাদের বইতে যেটা করে দেওয়া সেটাও করেছিলাম, যেটা না করে দেওয়া সেটাও করেছিলাম। তো আজকে চেষ্টা করছি আমি যেটা তোমাদের নিজে করে দেওয়া আছে সেগুলো করার। বাকি সব মুছে দিলাম একটু। তাহলে এখন অবধি আমরা যে ফর্মুলা দুটো পেয়েছি, প্রথম ফর্মুলাটা আরও একবার লিখে দিচ্ছি আমি। আমার সাথে যদি তোমরাও বারবার লেখো আশা করি ব্রেনস্থ হয়ে যাবে, মানে মস্তিষ্কস্থ হয়ে যাবে। তো প্রথম ফর্মুলাটা আমরা পেয়েছিলাম পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার এন। এক্ষেত্রে সুদের পর্বের কোনো উল্লেখই নেই, মানে বছর শেষে গিয়েই সুদ দিতে হবে। কিন্তু যদি ওই আমার বন্ধুর মতো হয় তখন আর কি করা যাবে, তখন সূত্রও চেঞ্জ হয়ে যাবে, তখন হবে পি ইন্টু 1 + r/100 ইন্টু এক্স ইন্টু এক্স এন। এক্স কি? সুদের পর্ব। ওকে, তো চলো আমরা এবার 7 দাগ অঙ্কটা করি, 7 দাগ প্রয়োগটা করি। 7 দাগ প্রয়োগে বলছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। কোশ্চেন ভালো করে পড়বে কিন্তু, কোথায় বলছি সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করি আর কোথায় বলছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। ওকে, তো আমার এখানে বলে দিয়েছে যে পি ফর প্রয়োগ, প্রয়োগ 7 বলছে 6 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর দেয়। 6 মাস অন্তর যখনই দেয় তাহলে আমি বুঝতে পারছি সুদের পর্ব আমার কত হবে। সুদের অতএব সুদের পর্ব, পর্ব কি করে ভাগ করছি বার করছিলাম আমি, দেখো এই 12/6 মানে 12কে যত মাস দিয়ে করা হচ্ছে সেভাবে ভাগ করছিলাম। তাহলে হচ্ছে 2, মানে 2 বার, এই 2 এটাই হচ্ছে আমার এক্স। ওকে, তারপরে বলে দিয়েছে আমাকে কি বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে। চক্রবৃদ্ধি সুদের হার কত? সুদের হার আর ইকুয়াল টু 10%। তার সাথে আমাকে বলে দিয়েছে কত টাকার? 1000 টাকার, পি ইকুয়াল টু
1000 টাকা। ওকে, তারপরে আছে তোমার সময় বলে দিয়েছে 1 বছর, মানে n ইকুয়াল টু 1 বছর। ঠিক, আর পেলাম, এক্স পেলাম, পি পেলাম, এন পেলাম, আর কি চাই? এবার শুধু ফর্মুলায় বসাবো আর কাটা কাট অ্যান্সার। ঠিক, দেখি ফর্মুলায় বসিয়ে দেখি। তাহলে আমার এই ফর্মুলাটাই আমি বসাবো। পি হচ্ছে, আচ্ছা কিন্তু আমি সেটা কি পাবো? ফর্মুলায় আমি বসালে পাবো সমূল চক্র বৃদ্ধি। ওকে, কি পাবো? সমূল চক্রবৃদ্ধি যেটা পাবো, পি হচ্ছে আমার কত? 1000 ইন্টু 1 প্লাস আর সুদের হার 10, আর এক্স এর মান আমার 2, 2 ইন্টু 100 ইন্টু এক্স এর মান 2, এন হচ্ছে 1 বছর। এন 1 বছর। এবার এই এনটাকেও না অনেক সময় কনভার্ট করতে হয়, যে 1 বছরের পরিবর্তে সেটা যদি হয়ে যেত 1.5 বছর, 1.5 বছর মানে 1.5 বছর হয়ে যেত, তখন এই মাসটাকে আমার বছরে কনভার্ট করে নিতে হবে। এই যে এন যেটা দেওয়া আছে না, এটা অলওয়েজ বছরেই কনভার্ট করতে হবে, কারণ আমি সুদের হারটাকে কনভার্ট করে ফেলেছি অলরেডি। এই জন্য এই এনটাকে আমার বছরেই কনভার্ট করে নিতে হবে। ওকে, ক্যালকুলেশন করলে দেখি কেমন দেখা যায়। 10 কেটে দিলাম, 1000 ইন্টু 1 প্লাস 1/20 তার স্কোয়ার, 2 ইন্টু 1 1 হবে, তাহলে 1000। এটাকে লসাগু করলে 21/20 হয়। আমি এবারও করে দেখাচ্ছি, কিন্তু পরের বার থেকে আর এই লসাগুটা করবো না। 20 প্লাস 1 তার স্কোয়ার, 1000 ইন্টু 20 প্লাস 1 21, স্কোয়ার আছে এই জন্য দুবার লিখে দিই, নিচে 20কেও দুবার লিখে দিই, কারণ এটা পুরোটার উপরে স্কোয়ার আছে। ওকে, এই জিরো কাটি, 10 5 দুগুণে 10, এখানে নিচে 2 রয়ে গেছে। এরকম একটা ক্যালকুলেশন আমরা একটু আগেই তো করলাম। 21 গুণ 21 করলে হয় 441, 441 ইন্টু 5, 5 1 যা 5, 5 4 যা 20, 0 4 5 20, শূন্য হাতে 2, 4 5 20 আর 2 22, 2205। এটাকে 2205, 2205/2 করলে কত হবে? এটাকে দিয়ে কাটাকাটি করলে 2 1 2 অক্ষে 2, 2 অক্ষে 2 0, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10। পরে আর কিছু নেই, এই জন্য ওই জিরোটা লিখে দিলাম, 1102.50। এটা আমি কি পেয়েছি? সমূল চক্রবৃদ্ধি। অতএব অতএব আমার চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। তাহলে সমূল চক্রবৃদ্ধি আমার এটা 1102.50 মাইনাস আমার মূলধন বা আসল কত ছিল? 1000। ওকে, এত টাকা। তাহলে এটাকে বিয়োগ করলে, আগে 50 বসিয়ে দিলাম, 2 0, 1 আর কত হলে 10 হয়, সরি ভুলভাল হিসাব করছিলাম, 102 টাকা 50 পয়সা, মানে আমি এটা থেকে এটাকে বিয়োগ করছিলাম, কিন্তু আসলে হবে এটা থেকে এটা বিয়োগ। ওকে, তাহলে আমার 102 টাকা 50 পয়সা, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। জাস্ট একবার দেখে নাও, এরপরে আরো একটা ফর্মুলা আমরা শিখে তারপরে নেক্সট অঙ্কে যাব। একবার একটু দেখে নাও। দেখো, এর পরের যে কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে, আমরা এতক্ষণ যা হিসাব করছিলাম, সেক্ষেত্রে আমরা হিসাব করছিলাম এই আরটা কনস্ট্যান্ট থাকছিল, কনস্ট্যান্ট ইন দ্য সেন্স মানে ধ্রুবক থাকছিল। প্রথম বছরে যা সুদ দিয়েছি, দ্বিতীয় বছরেও সুদের হার তাই থাকবে। সুদ সেম থাকবে না, কিন্তু সুদের হারটা সেম থাকবে। যে 100 টাকার জন্য 10 টাকা যদি প্রথম বছরে সুদ দিতে হয়, দ্বিতীয় বছরে গিয়েও আমার 100 টাকার জন্য 10 টাকাই সুদ দিতে হবে। তৃতীয় বছরে গিয়েও সেম, চতুর্থ বছরে গিয়েও সেম। কিন্তু নয়, কখনো কখনো কোনো কোনো হিসাবের ক্ষেত্রে, তোমাদের বইয়েও অঙ্ক আছে, সেক্ষেত্রে কি হয়, এই সুদের হারটা চেঞ্জ হয়। কেমন চেঞ্জ হয়? প্রথম বছরের জন্য আমাকে বললো 5% দেবে, দ্বিতীয় বছরের জন্য 4%, তৃতীয় বছরের জন্য আমাকে দিতে হবে 2%। হতেই পারে, বা বেশি হতে পারে। প্রথম বছরের জন্য 3%, দ্বিতীয় বছরের জন্য 4, তৃতীয় বছরের জন্য 5%। তো আমরা এবার সেটা দেখবো যে ডিফারেন্ট ডিফারেন্ট যখন সুদের হার হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বার করতে পারি।
দেখো আগের বার আমরা যখন বার করেছিলাম একদম প্রথমে যে এই ফর্মুলাটা বার করেছিলাম আমরা যখন, সেই টাইপেরই ধরি ধরি ধরাধরিতেই তো জীবন শেষ। ধরি প্রথম বছরের চক্র বৃদ্ধি সুদের হার ইকুয়াল টু R1%। ওকে, এবার দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার ইকুয়াল টু R2%। তৃতীয়, বাংলা ইংরেজি মিক্স হয়ে যাচ্ছে কিছু মনে করো না, তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার R3%, অ্যান্ড সো অন। ওকে, সো অন মানে আরো চাইলে আমি চালাতে পারি। সেক্ষেত্রে কি হবে দেখো, এই সব কিছুর পেছনে আমার প্রথম বছর যে মূলধন নিয়েছিলাম, মূলধন আমাকে দিয়েছিল ধরো পি পি টাকা। ওকে, তাহলে প্রথম বছরের আমার সুদ কত হবে? প্রথম বছরের সুদ আসল হিসাব করি। প্রথম বছরের সুদ প্লাস আসল, সেটা আমার কি হবে? পি, এটা হচ্ছে আমার আসল প্লাস প্রথম বছরের সুদ পি, যেহেতু বছর অন ইন্টু R1/100। এটা আমার প্রথম বছরের সুদ আসল হলো। এই জিনিসটাই আমার দ্বিতীয় বছরের জন্য কি হবে? আসল হিসাবে কাজ করবে। তাহলে এটা যদি আমার দ্বিতীয় বছরের জন্য আসল হিসাবে কাজ করে, দ্বিতীয় বছরের সুদ আসল চক্রবৃদ্ধি হিসাব করছি কিন্তু, হ্যাঁ, তাহলে আমার এটা আমার পুরোটাকে লিখতে হবে পি প্লাস PR1/100। ওকে, এর সাথে আমাকে কি অ্যাড করতে হবে? দ্বিতীয় বছরের সুদ অ্যাড করতে হবে। দ্বিতীয় বছরের সুদ কি হবে? পি প্লাস R1/100। এটা হচ্ছে আমার মূলধন পি, টি 1 বছর, আর হচ্ছে R2/100। ঠিক, এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো এই পুরো পোর্শনটাকে কমন নিয়ে নেওয়া যায়, পি প্লাস PR1/100। এটাকে কমন নিলে এই পুরোটুকু যেহেতু কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে রইল 1 প্লাস, আর এই পোর্শন থেকে এটা কমন নিয়ে নিয়েছি, এটা R1 লিখেছি, হ্যাঁ, এইটা কমন নিয়ে নিয়েছি, তাহলে আমার কি রইল R2/100। ওকে, এবার যদি আমি তৃতীয় বছরের জন্য হিসাব করি, তৃতীয় বছরের সুদ আসল যদি হিসাব করি, তখন তৃতীয় বছরের জন্য আমার মূলধন হিসাবে কাজ করবে কে? তৃতীয় বছরের জন্য আমার মূলধন হয়ে যাবে এটা, যে কনসেপ্ট আমরা অলরেডি করে নিয়েছি। তো এটা যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে দেখো, পি প্লাস PR1/100 ইন্টু 1 প্লাস R2/100 আসল নিলাম, তার সাথে আমার 3 নম্বর বছরে গিয়ে যে সুদটা হচ্ছে সেটা পি প্লাস PR1/100 ইন্টু, এই মানে পুরোটাই তো যেহেতু লিখতে হবে, মূলধনের সাথে আমি যেহেতু সুদ হিসাব করছি, ইন্টু 1 প্লাস R2/100 ডিভাইডেড বাই 100, এর সাথে গুণ হবে। এটা তো শুধু শুধু আমি আসল লিখলাম, মানে অ্যাকচুয়ালি এটা আমার পি হিসাবে অ্যাক্ট করছে এখন, পি পি R3। এই পুরো পোর্শনটা বুঝতে পারলে? ঠিক আছে, আমি আর একটু এই সাইডে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটু এই দিকে লিখছি, দেখো এই পুরো পোর্শনটা আমার এখন আবার নতুন পি হিসাবে অ্যাক্ট করবে যখন তৃতীয় বছরের সুদ হিসাব করব। ওকে, তাহলে আমার সুদ আসল আমি কি হিসাব করছি? তৃতীয় বছরের সুদ আসল, এই সবগুলো কিন্তু চক্রবৃদ্ধিতে যাচ্ছে। ওকে, তাহলে তৃতীয় বছরের সুদ আসল হলে আমার আগে আসলটাকে লিখতে হবে। আসল হচ্ছে পি ইন্টু পি প্লাস PR1/100 ইন্টু 1 প্লাস R2/100 আসল লিখে নিলাম, তার সাথে আমার সুদ 3 নম্বর বছরের সুদ, সেটা কি হবে? পিটিআর, আমরা কি জানি PR/100, তাহলে পি হচ্ছে আমার এই পুরোটা, পি ইন্টু পি প্লাস PR1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু R3। পি, টি আর টি হচ্ছে 1 বছর, 3rd নম্বর বছর, তৃতীয় বছর বাই 100। ওকে, এবার দেখো এদের দুজনের মাঝখান থেকে কি কি কমন নেওয়া যাচ্ছে? এই পুরো পোর্শনটাকে কমন নেওয়া যাচ্ছে, পি প্লাস PR1/100 ইন্টু 1 প্লাস R2/100। এই পোর্শনের জন্য রইল আমার 1 প্লাস, এটা কমন নিয়েছি, এটা কমন নিয়ে নিয়েছি, R3/100। এটাকে যদি আরো একটু সুন্দর করে আমি লেখার চেষ্টা করি, তাহলে আমি লিখতে পারি পি ইন্টু, এদের ক্ষেত্রে পি কমন নিলাম, 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100, এটা 100 লিখেছি ভাই,
ইন্টু 1+R3/100। তাহলে যখন আমার এই সুদের হার আলাদা আলাদা দেওয়া থাকবে তখন আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। একবার একটু দেখে নাও, তারপরে আমরা এই সূত্রকে অ্যাপ্লাই করে কোশ্চেনে যাচ্ছি। ওকে, মুছে দিলাম। এই দুটোর পরে আমাদের এবার আরো একটা ফর্মুলা চলে এসছে, সেটা হচ্ছে এটা দাঁড়াও আমি লিখে দিচ্ছি। আমি একবার সুন্দর করে লিখে তারপরে কিন্তু মুছে দেবো, কারণ জায়গায় হচ্ছে না আমার। যদি যদি সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে যথাক্রমে বলতে বছর বাই বছর R1 R2 R3 এরকম করতে করতে যদি Rn পর্যন্ত যায়, n হতে পারে 5, 10, 15, 20, 25, 50, এনিথিং হতে পারে, ইন্টিজার ভ্যালু হলেই হলো, আর n অবধি যায়, সেক্ষেত্রে আমার সমূল চক্রবৃদ্ধি কি হবে? P ইন্টু 1+R1/100 ইন্টু 1+R2/100 1+R3/100 মানে বাকিগুলো সব গুণ হতে হতে লাস্টে গিয়ে হবে 1+Rn/100। এটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, কারণ এই ফর্মুলাটা যদি তুমি মনে না রাখতে পারো, এখনই আমি তোমাদের একটা কোশ্চেন করাবো। এই কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে আমি এই যে যেমন 3টে স্টেপে করলাম, ওরকম অনেকগুলো স্টেপে, সেহেতু 3 বছরের জন্য ছিল বলে 3টে স্টেপে করে আমি ফর্মুলা বার করে নিয়েছি। কিন্তু যদি আরো বেশি স্টেপে থাকে, ম্যাক্সিমাম 3টেই দেখতে পাবে তোমাদের এই লেভেল অবধি, তো এরকম করে করে বার করতে যতটা সময় লাগে, আমি যদি ফর্মুলাটা জেনে রাখি তাহলে আমার সহজ হয়। আর ফর্মুলার তো কঠিন কিছু নয়, পুরো ড্রাইভও আমি করে দেখিয়ে দিলাম। ওকে, তো চলো এবার একটা অঙ্ক করি এর থেকে। আমি করছি 10 দাগ, এইখানে জায়গায় ধরবে বলে মনে হয় না, তারপরেও চেষ্টা করে দেখি। প্রয়োগ 10 দাগ প্রয়োগটা আমি করছি। বলছে যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4%, তার মানে আমার R1 পেয়ে গেলাম 4%, প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5% হয়, এবং R2 হচ্ছে 5% হয়, তবে 25,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। পি আমার কত? 25,000 টাকা। এদের কি নির্ণয় করতে বলছে? চক্রবৃদ্ধি সুদ, শুধু চক্রবৃদ্ধি সুদটাই নির্ণয় করতে বলেছে, সমূল চক্রবৃদ্ধি কিন্তু নয়। তো তাহলে আমাকে আগে কি বার করে নিতে হবে? n ইকুয়াল টু 2 বছর বলে দিয়েছে, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমি এখানে আগে সমূল চক্রবৃদ্ধি বার করে নিয়ে তার থেকে আমি মূলধনটা বা আসলটা বিয়োগ করে দিলে আমি চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। তো আমি লিখতে পারি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি কত আমার? এই ফর্মুলাতে আমি বসাচ্ছি 25,000 টাকা ইন্টু 1+R1 কত? 4%, 4/100 ইন্টু 1+ সেকেন্ড ইয়ারের সুদ কত? 5%, 5/100। ওকে, এটাকে যদি একটু কাটাকাটি করি দেখি কেমন দেখা যায়। 4কে না কাটাকাটি করলেই ভালো হতো, এইখান থেকে কাটতে সুবিধা হতো। কাটাকাটি করছি না, পরের স্টেপে গিয়ে করছি। দেখো 2, 5, 25,000 ইন্টু এটাকে লসাগু করলে উপরে হবে 104, নিচে হবে 100, ইন্টু এটাকে লসাগু করলে উপরে হবে 105, নিচে হবে 100। এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এর থেকে একটা, এর থেকে একটা কাটলাম। ঠিক 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 5 5 25। 2 দিয়ে যদি এটাকে কাটি, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। ওকে, এটাকে আমি যদি গুণ করি, এটা আর এটা একবারে গুণ করে লিখে দিচ্ছি কষ্ট কম হবে। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 5 5 25 আর 1 26 ইন্টু 105। এই ক্যালকুলেশনটা একবার একটু দেখো আমি কিভাবে করছি। 260, যদি ভালো লাগে ট্রাই করতে পারো, ট্রাই করতে করতে ফ্লুয়েন্ট হয়ে যাবে। 105, আমি ধরে নিলাম এই 5টা আমার হাতে নেই, শুধু 100 দিয়ে গুণ করবো। তাহলে আমার কি করতে হতো? 260
তারপরে ডাবল জিরো। যদি শুধু আমি 100 দিয়ে গুণ করতাম, এর সাথে এই যে 5টাকে আমি ধরেছিলাম যে নেই, কিন্তু বাস্তবে তো এটা বসে রয়েছে এখানে, তাহলে কি করতে হবে, এই যে বাঁ দিকের এই পোর্শনটা, এটাকে আমার আবার 5 দিয়ে গুণ করে এর সাথে যোগ করে দিতে হবে। 5 শূন্য শূন্য, 5 ছক 30, শূন্য হাতে 3, 5 দুগুণী 10 আর 3 13, 00372 এত টাকা। এটা আমি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি পেলাম 27300 এত টাকা। ওকে, এবার তাহলে অতএব চক্র বৃদ্ধি সুদ ইকুয়াল টু 27300 মাইনাস 25,000। তাহলে বিয়োগ করে দিলে 0000 লিখে দিলাম, তারপরে 3 5 আর কত 7 হয় 2 হলে, তাহলে আমার 2300 আর 2 দিয়ে মিলে গেল 0 এত টাকা। কত প্রয়োগ 10, একবার দেখে নাও। ठीक है भैया, देख लिया ना। মোটামুটি আমরা ফর্মুলা যা যা আছে সব একবার করে দেখে নিয়েছি, এবার কিছু প্রয়োগ আর কিছু অঙ্ক করি। এটাও তো মুছে দিলাম। দেখো পরের প্রয়োগটা আমরা যেটা করছি, চোদ্দ দাগ, প্রয়োগ 14 চোদ্দ দাগে বলছে কত টাকা বার্ষিক 5%, কত টাকা বলেছে, তার মানে আমার পি বার করতে হবে। কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে, সুদের হার কত 5%, চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে, সুদে আসলে 2 বছর পরে, মানে n ইকুয়াল টু 2 বছর, 2 বছর পরে আমার সুদে আসলে কত হচ্ছে, সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল হচ্ছে কত 3528 টাকা, 3528 টাকা হলে টাকা হবে, হিসাব করে লিখি কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি আর সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে, হিসাব করে লিখি। চলো হিসাব করি একটু, বলেছে যখন। তো দেখো আমরা যে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বার করছি, সেটার মানে তো এটা দেওয়া আছে, এই যে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা, এটার মানে এটা দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি গিভেন বা দেওয়া আছে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 3528। ওকে, ভ্যালু বসানোর চেষ্টা করি, পি তো জানি না, আমাকে পি খুঁজে বার করতে হবে, তাহলে আমি পিটাকে রেখে বাকিটাকে এই পাশে নিয়ে যাই। পি ইকুয়াল টু 3528 বাই 1 প্লাস আর এর মান কত 5%, 5/100, এন কত 2 বছর। ঠিক, এবার একটু সরল সিধে করার চেষ্টা করি। 3528 বাই, এটাকে যদি এই লসাগু করি তাহলে 105 হয়, স্কোয়ার আছে এই জন্য 2/105, আর উপরে 100 ইন্টু 100, মানে একবারে ক্যালকুলেশনটা করেছি, জাম্প করেছি আমি। এবার দেখি 5 দিয়ে কেটে দেখি কেমন দেখা যায়। প্রথমে 5 দিয়ে তো শুরু করি, 5 দুগুণী 10, 5 হোকে 5, 100কে 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100। এবার 21 দিয়ে এটাকে কি কাটা যায়, 21, 35 মাইনাস 21, 4 1 14, 2, 7 দিয়ে কাটা যায়, 5 7 35, 4 7 28, দরকার কি এত ঝামেলা করার, 7 দিয়ে যখন কাটা যাচ্ছে, 7 3 7 21, 5 7 5 7 35, আর 4 7 28। 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 2 3 6 18, 3 7 21, 3 দিয়ে কাটা যাচ্ছে এটাকে। 3 দিয়ে কাটলে হচ্ছে তোমার 3 অক্ষে 3, 2 থাকলো 20, 3 6 18, আবার 2 থাকলো 3 7 না 3 নং 27, 3 নং 27। ঠিক, আবার দেখি 5 দিয়ে কাটি এটাকে, 5 দিয়ে কাটলে 21, আর এটাকে 5 দিয়ে কাটলে 4, 3 21, 7 দিয়ে কাটলে 7 দুগুণী 14, আর হচ্ছে 29, হচ্ছে না তো। 3 দিয়ে কাটলে 3 5 15, 19, হচ্ছে না তো। 169, উত্তর কি অদ্ভুত উত্তর আছে।
দেখো এই ক্যালকুলেশনটা অনেক হিজিবিজি হয়ে গেছে, তো আমি এটাকে একটু নিচে লিখছি যাতে আমি একটু জায়গা পাই। ঠিক আছে, দেখো এই লাইনটাকে এরকম লেখা যায় 3528/105/100 তার স্কোয়ার। ওকে, এই লাইনের পরে আমি এই লাইন লিখছি 3528 3528, তো 3528 × 100 × 100/105 × 105। যে অবধি কাটাকাটি করেছিলাম দেখো 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 অক্ষে 5, 5 কুড়ি 100। 21কে যদি এটাকে 7 দিয়ে কেটেছিলাম আগের বার, 7 3 7 21, 5 7 35, সরি 5 7 35, 7 দিয়ে যেহেতু পাচ্ছি 5 7 35, 0 7 4 7 28, 504। 3 দিয়ে কাটলে, 3 দিয়ে তো কাটা যাবে না, তাহলে কত দিয়ে কাটবো? 5 দিয়ে, 7 4 7 28, 105, 5 বার 4 বার। আচ্ছা দেখি আরেকবার ট্রাই করে দেখি। 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, তোমার 5 5 5 5 21 105। 21 দিয়ে কাটা যায় কিনা? 4 0 0, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 4 বার 9, 8 বার দিলে কি হয়? 8 অন যায় 8, 8 দুগুণে 16, 8 বারও যাচ্ছে না, আরো বেশি যেতে হবে। 24, 24 দিলে মনে হয় যাবে। 21 × 24, 4 অন যা 4, 4 অন যা 4, 4 দুগুণে 8, 0 2 অক্ষে 2, 2 দুগুণে 4, হ্যাঁ 4 8 10 0, 4 আর 1 5, 504। তাহলে আমার কত দিয়ে যাচ্ছে? 21কে এটা দিয়ে কাটলে 24 হচ্ছে, তারপরে 3 দিয়ে এটাকে কাটলে 8 হচ্ছে, মানে 3 8 24। তাহলে আমার 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এটা হচ্ছে আমার কি হচ্ছে মূলধন পি এত টাকা। আমি যেটা পেলাম এটা হচ্ছে আমার পি। এরকম কিছু কিছু ক্যালকুলেশন আছে, একটু সময় সাপেক্ষ, কিন্তু একটু ধৈর্য ধরে করলে অসম্ভব নয়, প্র্যাকটিস করতে করতে এসে যাবে যে 504কে 21 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এরকম কিছু কিছু টার্ম এসে যাবে প্র্যাকটিস করতে করতে। ঠিক আছে, একটুখানি দেখো তারপরে অঙ্কে যাই আমরা। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। আর একটা প্রয়োগ করিয়ে তারপরে আমরা অনুশীলনীর বা কষে দেখার অঙ্কগুলো, অঙ্ক কিছু কিছু করার চেষ্টা করব। এবার আমরা করব প্রয়োগ 19, 19 নম্বর প্রয়োগটা এবার আমরা করব। 19 নম্বর প্রয়োগে বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869 টাকা 40 পয়সা হলে ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। এরকম হচ্ছে এই অঙ্কগুলো, লেন্দি অঙ্ক, একটু সময় নিয়ে ভেবে চিন্তে করবে, এসে যাবে। দেখো কি কি বলছে, কি কি দেওয়া আছে। কোনো মূলধনের, তার মানে প্রথম আমার কাছে কোশ্চেন করেছে মূলধন কত বার করতে হবে, সময় দিয়ে দিয়েছে n = 2 বছর। 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, আমরা সরল সুদটাকে লিখলাম ধরো I1, আর চক্রবৃদ্ধি সুদটাকে লিখলাম I2। এটা সরল সুদ আর এটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ আমাকে বলে দিয়েছে 840 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ কত বলেছে আমাকে 869.40 এত টাকা। ওকে, এবার এখান থেকে একটা ইকুয়েশন আসবে, আমার এখান থেকে একটা ইকুয়েশন আসবে। সরল সুদের ক্ষেত্রে I1 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি I1 = P, P যখন আমরা লিখছিলাম সময়ের ক্ষেত্রে এখানে N R/100। ওকে, বা P × N হচ্ছে আমার 2 বছর, সুদের হার জানি না, বার করতে হবে, আমার সুদের হার ও বার করতে হবে, বাই 100 = 840 টাকা। এটাকে আমি এইভাবে রাখছি কারণ এর পরের ইকুয়েশন যখন বার করবো তখন বুঝতে পারবো যে এটাকে আমার কি মডিফাই করতে হবে। ওকে, তাহলে এবার I2 কি হবে? P - P × 1 + R/100 এর পাওয়ার n। এটা কি করলাম, সরি,
মাইনাস পি, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মাইনাস মানে মূলধন বা আসল। এই অনুযায়ী যদি আমি করতে যাই তাহলে আমার প্রথমে পিটাকে কমন নিয়ে নিই। পিটাকে কমন নিয়ে নিলে 1 প্লাস আর এর মান জানি না বাই 100, এন এর মান 2 মাইনাস 1, ঠিক। ওকে, এবার অনের পাওয়ার কিছু নেই মানে স্কোয়ার হিসাব করতে পারি। তাহলে এটাকে আমি লিখতে পারি 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর ফর্মুলা কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জানো সবাই? সেই ফর্মুলাটা এখানে লাগাই, পি ইন্টু এ প্লাস বি, তার মানে 1 প্লাস আর বাই 100 প্লাস 1 ইন্টু এ মাইনাস বি, 1 প্লাস আর বাই 100 মাইনাস 1, এই 1 কেটে দিলাম, উত্তুস করে কেটে দিলাম। তাহলে এইখানে এই পোর্শনটাকে এই সামনে নিয়ে আসলে পি আর বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100। ওকে, এবার দেখো এই 2টা এই পাশে গুণ আছে, কেন আমি করিনি তখন? এখনই তোমরা বুঝতে পারবে যে কেন করিনি, তখন ক্যালকুলেশনটা কমপ্লিট কেন করিনি। যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই পি আর বাই 100 এখান থেকে আমি সেটা বার করে নেবো। কীভাবে বার করছি দেখো, 2টা গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে পি আর বাই 100 ইকুয়াল টু 840/2, 2 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 420। আমি নই কিন্তু, পি আর বাই 100 ইকুয়াল টু 420, এটা আমার ইকুয়েশন অন। এবার I2 এরও মান আমাকে দিয়ে দিয়েছে এখানে, I2 এর মান বসা দিই আমি 869.40, আর পি আর বাই 100 এইটুকুর মান 420, তাহলে 869.40 ইকুয়াল টু 420 ইন্টু 2 প্লাস আর বাই 100। দেখো এখান থেকে আমার এখন শুধু 8টা বার করতে হবে, ঠিক আছে। এই পোর্শনটাকে আমি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, এমনিও অসুবিধা নেই। দেখো এটা গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, 869.40/420 ইকুয়াল টু 2 প্লাস আর বাই 100। একটাকে কেটে কুটে একটু সিধে বানিয়ে নিই, দশমিক কুটি 100 করলাম, এই জিরো কাটলাম, 2 দিয়ে কেটে দেখি, যেহেতু 4 আছে তার মানে 2 দিয়ে যাবে, 21, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 7 দুগুণি 14। এবার এটা 21 দুগুণি 42, 7 দিয়ে যাবে এটা, 21টাকে 7 দিয়ে কাটলে, আচ্ছা ক্যালকুলেশনটা না আমি একটু এই সাইডটাতে করছি কারণ ওইখানে জায়গা নেই না, আমি এই ক্যালকুলেশনটাকে মুছে দিয়ে আমি এই পাশে করি একটু। এইট 420/420, এই ক্যালকুলেশনটাকে এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে কি হবে দেখো, এবার এটাকে বাঁ দিকে লিখছি, হ্যাঁ, 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 86, তাও জায়গা পাবো বলে তো মনে হচ্ছে না, দেখা যাক, 869.40/420, দশমিক ওটায় 1 আর পরে দুটো ডিজিট আছে তাই 00, এই জিরো কাটলাম, 2 দিয়ে কাটলে 21 দুগুণি 42, 2 দিয়ে এটাকে কাটলে 4 দুগুণি 8, 3 দুগুণি 6, দেখতে পাচ্ছ, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 9 কাটলে হচ্ছে 9, 4 দুগুণি 8 হাতে 1, 4 দুগুণি 8 হাতে 1, 7 দুগুণি 14। ওকে, এবার 7 দিয়ে কাটলে 3 7 21, এটাকে যদি আমি 7 দিয়ে কাটি 6 7 42, 7 দুগুণি 14, 7 অক্ষে 7, 3 দিয়ে এটাকে কাটলে 3 দুগুণি 6 আর 3 7 21, যেহেতু ডাবল ডিজিটটা আমি যখন স্কিপ করি, 3 দুগুণি 3 দুখানা 6, 0 3 7 21, তার মানে আলটিমেটলি আমার এসে দাঁড়াচ্ছে 207/100। এবার এখনো আমার ক্যালকুলেশন কমপ্লিট হয়নি, বা 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 207/100, এখান থেকে এই অবধি পেয়েছি, বা আর বাই 100 ইকুয়াল টু 207/100 মাইনাস 1, বা আর বাই 100 ইকুয়াল টু 207 মাইনাস, এইটাকে লসাগু করলে 100 হবে, মাইনাস 100।
করলে হচ্ছে 107/100। ओके, लगता है कहीं गलती कर दिया है भैया हमें। 6×7=42, 6×7=42, 1 7 × 2 = 14, 7 × 7, 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 × 2 = 6, 2, 3×7=21। गलती कहाँ करी है? আর ইকুয়াল টু 107 কিউ আসছে, শুধু 7 আসার কথা ছিল যে। हाँ भैया, काहे गलती कर दिए है? फिर से जरा देखते हैं, फिर से जरा। लगता है PR/100। भैया गलती पकड़ में आ गया। गलती कहाँ किए थे ये देखो, এইদিকে দেখো 2 ছিল, আমি এইদিকে লিখেছি 1, এই জন্য পুরো ক্যালকুলেশন আমার ঘেটে খ হয়ে গেছে। চলো এই লাস্টের এইটুকু আরেকবার একটু করে নিই। সরি সরি। তাহলে এই 2টা এই পাশে আনলে -2, এবার বা R/100 = 207 মাইনাস 100টাকে লসাগু করলাম, করলে 200, বা R/100 = এখান থেকে 207 থেকে 200 বাদ দিলে 7/100, বা 7/100। দেখতে পাচ্ছ? এবার এই 100 আর এই 100 কেটে দিলে আমি পেয়ে যাব R = 7%, মানে R = 7 পাবো, সেটাই পরে পার্সেন্টেজ আকারে লিখতে হবে। তাহলে এইখানে আমি আর পেয়ে গেলাম কত, 7%। ঠিক, এবার আমাকে আর পেয়ে গেছি, আমাকে পিটা বার করতে হবে। এবার একটুখানি ক্যালকুলেশনটা আরো একবার একটু দেখে নাও, তারপরে আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা পরে এই 1 নম্বর, এই যে 1 নম্বর ইকুয়েশন পেয়েছিলাম, এখানে আমি আর এর মান বসিয়ে দিলে আমি পি পেয়ে যাব। ওকে, চলো এবার তাহলে পিটা বার করি। এক নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, কি পাই? পি ইন্টু আর এর মান 7/100 = 420। ওকে, বা পি = 420 ইন্টু 100, এই 100টা এই পাশে গেলে গুণ হয়ে গেল, বাই 7, 7×6=42, 0, তার মানে অ্যান্সার আসছে কত, 6 করে 3 শূন্য, 6000 টাকা। তাহলে আমার মূলধন কত, 6000 টাকা, আর সুদের হার 7%। এই অঙ্কটাকে না আরো একটা ওয়েতে করা যেত, কিন্তু আমি যেহেতু এটা করে নিয়েছি, এজন্য এরপরে যখন আমরা কষে দেখোর অঙ্ক করবো, তখন এই টাইপেরই অঙ্ক যেটা আসবে সেটাকে আমরা একটু অন্যরকম ভাবে করবো। ওকে, ঠিক আছে, একবার একটুখানি দেখো, এরপরের দেখি কোনটা করানো যায়। ঠিক আছে, এবার আমরা আর একটা প্রয়োগ করে তারপরে কষে দেখি অঙ্কে যাচ্ছি। এবার আমরা যে প্রয়োগটা করব সেটা হচ্ছে 23 নম্বর প্রয়োগটা এবার আমরা করব। 23 নম্বর প্রয়োগে বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হবে, তা হিসাব করে লিখি। এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়াল টু 10%, 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি, তার মানে পি ইকুয়াল টু 5,000 টাকা, 5,000 টাকা ধরি, না ধরলেও হবে, অসুবিধা নেই। আমাকে বার করতে হবে এন ইকুয়াল টু কত, কত বছরে, মানে এখানে দেওয়া আছে সুদ আসল, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু 6,050 টাকা, 6,050 টাকা। ওকে, তাহলে দেখো আমরা এন কত বার করব, বাকি সব তো ডেটা দেওয়াই আছে, আমরা জানি, আমরা জানি সমূল চক্র
বৃদ্ধি, সময় চক্র বৃদ্ধি সমান সমান পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। এবার এই সময় চক্র বৃদ্ধি আমাকে দিয়ে দিয়েছে কত, 6050 টাকা। 6050 বাই, সরি বাইটা পরের লাইনে লিখছি, ইকুয়াল টু পি দিয়েছে 5000 ইন্টু 1 + r দিয়েছে 10% ডিভাইডেড বাই 100, আর এনটা আমার বার করতে হবে। এই জিরো কেটে দিলাম, 5000 টাকা এই পাশে নিয়ে আসি, তাহলে 6050 বাই 50000000 ইকুয়াল টু 1 + 1/10 টু দি পাওয়ার n। ওকে, এই জিরো কেটে গেল। এবার এই পোর্শনটাকে আমি একটু লসাগু করে নেব। 605/500 ইকুয়াল টু, লসাগু করলে হবে 11/10 টু দি পাওয়ার n। এটাকে কাটাকাটি করা যায়, কত দিয়ে যায়, 5 দিয়ে কাটা যায়, 5 5 5 মানে 100, আর এটাকে কাটলে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 5 অক্ষে 5। তার মানে আলটিমেটলি আমার কি পাচ্ছি, 1/100 ইকুয়াল টু 11/10 এরপর n। এবার দেখবে এই সব অঙ্ক করার ক্ষেত্রে এরকম পাওয়ারে যখন n আসবে তখন চেষ্টা করবে এর ভেতরে যেটা আছে এই 11, এই 11কে কতবার গুণ করলে বা স্কোয়ার করলে নাকি কিউব করলে এই দিকের ফর্মুলাটা আমি মানে এই বা দিকে বা ডান দিকে যেটা থাকছে তার কাছাকাছি যায়। বা আরো একটা কাজ করতে পারো, 121/11 করে নিলে 11কে 11, 11কে 11, তার মানে 11কে স্কোয়ার করলে আমি এটা পাবো 11/10 তার স্কোয়ার ইকুয়াল টু 11/10 টু দি পাওয়ার n। অতএব n ইকুয়াল টু 2। কারণ এখানে লিখে দিতে পারো a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y যদি হয়, অতএব x ইকুয়াল টু y। ঘাতের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি, যাদের এই বেসটা যদি সেম হয় তাহলে তাদের ঘাত পরস্পরের সমান হবে। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক ছিল। এবার আমরা কিছু কষে দেখি অঙ্ক করি। এবার পুরো ফর্মুলা মুছে দিলাম আমি, বোর্ড পুরো পরিষ্কার করে ফেলছি। এবার যেহেতু আমাদের আশা করি বেসটা ক্লিয়ার হয়ে গেছে, এবার অঙ্ক করতে তোমাদেরও অসুবিধা হবে না, আশা করি আমারও অসুবিধা হবে না। ঠিক আছে, তো আমি কিছু অঙ্ক সিলেক্ট করে রেখেছি, তার ভিতর থেকে কিছু করাই। আর যদি তোমাদের কারো কোনো অঙ্কের সমস্যা থাকে কমেন্ট করে জানিও, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানিও, আমি বা আমাদের গ্রুপের কেউ অবশ্যই করে দেবে সেটা। ঠিক আছে, তো প্রথম আমরা যে অঙ্কটা করব 6.1, 6.1 এর আমরা প্রথম যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 3 দাগ। বসে দেখি নয়, 6.1 এর এবার 3 দাগ। 3 দাগে বলছে গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। আমি বারবার করে বলছি এই জিনিসটা মাথায় রাখবে যে সমূল চক্রবৃদ্ধি চাইছে নাকি শুধু চক্রবৃদ্ধি সুদ চাইছে। যেমন এই কোশ্চেনটা আমার চাইছে যে চক্রবৃদ্ধি সুদ দেবেন কত টাকা সেটা হিসাব করে লিখি। এখানে কি কি দিয়ে দিয়েছে, আমাকে পি দিয়ে যায় মানে মূলধন দিয়ে দিয়েছে 2000 টাকা, 2000 টাকা সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার দিয়ে দিয়েছে কত পার্সেন্ট, 6%। সময় এন দিয়ে দিয়েছে আমার 2 বছর, 2 বছর। তাহলে আমাকে বার করতে বলেছে যে সুদ কত হবে, আই ইকুয়াল টু হোয়াট, সুদ কত হবে। ওকে, আমরা কি জানি যে পি প্লাস আই, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ, সুদ আসল ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। আমরা জানি, এতক্ষণ এইসব শিখে আসলাম। তাহলে আমরা লিখতে পারি এখানে পি প্লাস আই লিখতে পারি, পি এর মান হচ্ছে আমার 2000 টাকা, 2000 টাকা ইন্টু 1 + r হচ্ছে 6, আর 100, আর n হচ্ছে 2। ওকে, বা পি প্লাস আই ইকুয়াল টু 2000 ইন্টু, এটাকে লসাগু করলে উপরে হবে 106, যেহেতু স্কোয়ার আছে তাই জন্য দুবার লিখে দিলাম 106, আর নিচে হচ্ছে 100 ইন্টু 100। এই দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য, এই একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এই দুইকে এটা দিয়ে কাটলে 5 দুগুণে 10। এবার এর সঙ্গে কাটাকাটি যেহেতু করা যাচ্ছে না, সে তোমাকে হিসাব করে লিখতে হবে। 106, 106 ইন্টু 106, আগের বার যে রুলটা তোমাদের দেখিয়েছিলাম এখানে সেই রুলটা আরো একবার দেখিয়ে দিচ্ছি। ধরে নিলাম এই 6 নেই, শুধু 100 দিয়ে গুণ করছি, তাহলে 106, তারপরে 00, 6 নেই ধরে নিয়েছিলাম, কিন্তু আসলে তো 6 রয়েছে। এবার আমাকে এই 106কে 6 দিয়ে গুণ করতে হবে, 6 6 36 6 হাতে 3, 6 0 0 3 বসিয়ে দিলাম, 6কে 6 যোগ করে দাও, 6 3, 6 6 12 2 হাতে 1 1 1, 11,236 টাকা। এবার এই 11,236 এটা হচ্ছে আমার উপরে পেয়েছি, এটাকে আমার ভাগ করতে হবে কত দিয়ে, 5 দিয়ে, 1 1 2 3 6, এটাকে আমার 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দুগুণে 10, 1
তারপরে তোমার তাহলে 2 কেটে নিয়ে আসলাম, আবার 5 দুগুণে 10, 2, 3 কেটে নিয়ে আসলাম, 5 4 5 20, 3 কেটে নিয়ে আসলাম, 6 5 7 35, অন পয়েন্ট দিয়ে 0, 5 দুগুণে 10, নিচে কিছু নেই এই জন্য এখানে একটা এক্সট্রা 0। তাহলে কাটাকাটি করলে আমি কত পাচ্ছি? 2247.20 এত টাকা। এটা কিন্তু আমার সুদ নয়, এটা আমার সুদ তার সাথে আসল। অতএব আই ইকুয়াল টু 2247.20 মাইনাস 2000, 2000 করলে 247 টাকা 20 পয়সা। এটাই হচ্ছে আমার আয়, যেটা আমাকে বার করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদ 247 টাকা 20 পয়সা। ওকে, জাস্ট একবার দেখে নাও, আমরা তারপরে কোশ্চেনে যাবো। ওকে, চলো পরের কোশ্চেন করি। দেখো কনসেপ্ট তো সেমই, এখন শুধু ক্যালকুলেশনের কাজ, এই জন্য আমি খুব বেশি টাইম দিচ্ছি না এখানে। ওকে, এবার আমরা করব 6 দাগ। 6 নাম্বারে বলছে সন্ধ্যা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। তাহলে এখান থেকে ডেটা কি পেয়েছি? সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার কত? 8%। 8%। আর টাকা ধার নিয়েছেন কত বছরের জন্য? 2 বছরের জন্য, মানে সময় n ইকুয়াল টু 2 বছর। ওকে, তারপরে বলছে যে 2 বছরের জন্য ধার করেন, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ শুধু আয় ফর ইন্টারেস্ট, এটা চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ আয় ইকুয়াল টু কত? আমার 2496 টাকা, 2496 টাকা। ওকে, তাহলে সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন? তার মানে আমাকে কি জানতে চাইছে? পি জানতে চেয়েছে। আগের অঙ্কটায় জানতে চেয়েছিল আই, এবার জানতে চাইছে পি। মোটামুটি মেথড সেম, চলো যাই করি। আমরা জানি সমূল, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 এই সমূল চক্রবৃদ্ধি মানে পি প্লাস আই। ওকে, এবার এখান থেকে আমার পি বার করতে হবে, এখানেও পি ইন্টু 1+r/100 ঠিক। এবার আইটাকে এই পাশে রেখে আমি পিটাকে ওই পাশে নিয়ে গেলে পি ইন্টু 1+r/100 মাইনাস পি, বা আই ইকুয়াল টু পিটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে নিলে আমার হচ্ছে 1+r/100 মাইনাস 1। পিটাকে যেহেতু কমন নিয়ে নিয়েছি, এবার ভ্যালু বসাও, খেল খতম, পয়সা হজম হয়ে যাবে আশা করা যায়। পি এর মান আমাকে বার করতে হবে 1 প্লাস আর হচ্ছে আমাকে দিয়েছে কত? 8%, 8/100 এর স্কোয়ার, এন হচ্ছে কত বছর? 2 বছর, মাইনাস 1। আমরা এর আগে একটা অঙ্ক করলাম না, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেম সূত্র এখানে আবার অ্যাপ্লাই করে দেখি আমি কি দেখায়। পি ইন্টু, এটাকে যদি লসাগু করি তাহলে উপরে 108 আর নিচে 100, 100 এটা লসাগু করলে স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ, এ মাইনাস বি। ওকে, চলো পরের স্টেপে যাই। এটাকে গুণ করলে হচ্ছে 108 প্লাস 100/100 ইন্টু 108 মাইনাস 100/100। ওকে, বা পি ইকুয়াল টু, এটাকে করলে হচ্ছে 208/100 ইন্টু এটাকে 108 থেকে 100 বিয়োগ করলে 8/100। এটা হচ্ছে আমার আই ইকুয়াল টু। ওকে, এবার দেখো আই আমাকে দিয়ে দিয়েছে। এবার তাহলে আমি এটাকে এখানে একটু টেনে নিয়ে আসছি। আই এর মান বসাচ্ছি আমি পি ইন্টু 208/100 ইন্টু 8/100 ইকুয়াল টু 2496। শুধু আইটা ভ্যালু বসিয়েছি। এবার বা পি ইকুয়াল টু, যেটা বাঁ দিকে যেটা নিচে থাকে ডান দিকে গেলে সেটা উপরে চলে যায়, আর বাঁ দিকে যেটা উপরে থাকে ডান দিকে সেটা নিচে চলে আসে। এটা তো উপরে রয়েছে 2496 ইন্টু নিচে ছিল 100, নিচে ছিল 100, উপরে ছিল 208 ইন্টু 8। ওকে,
8 দিয়ে এটাকে ডিরেক্ট কাটা যাচ্ছে। দেখো 8 3 8 24, তারপরে 3 8 24, 8 ওকে 8, 8 দুগুণে 16, মানে 312। 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 ওকে 8 আর 1 9, 3 8 24, ওকে ওয়েল অ্যান্ড গুড। 8 দিয়ে এটাকে কাটলে 312 হচ্ছে। এবার 2 দিয়ে কাটি দেখি। 2 দিয়ে কাটলে 104, 2 দিয়ে এটাকে কাটলে 2 ওকে 2, 1 রইল, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 156। আবার 2 দিয়ে কাটি। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 9 দুগুণে 18। 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 3 13 39। ওকে, 2 দিয়ে 100কে কাটলে 50। তার মানে আমার আলটিমেটলি এই দিকে রয়েছে 50 ইন্টু 100 ইন্টু 3, 3 5 15, তারপরে 3টে শূন্য। তাহলে আমাদের ছন্দা দেবী কত টাকা ধার নিয়েছিল? 15,000 টাকা ধার নিয়েছিল, যার দরুন তাকে সুদ দিতে হয়েছে 2 বছরে 2496 টাকা। ওকে, দেখে নাও, পরের অঙ্কে যাবো এখনই আমরা। আমি চেষ্টা করছি মোটামুটি সেম টাইপ, যেগুলো সেম টাইপ তার থেকে একটা দুটো করানোর, কারণ এতগুলো অঙ্ক করাতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। তোমরা চেষ্টা করো, আর আশা করি অসুবিধা হবে না, যেহেতু কনসেপ্ট বিল্ড আপ হয়ে গেছে। আর অসুবিধা হলে আছি তো আমি। হরে কৃষ্ণ। এরপরে করবো আমরা 12 দাগ করছি। 12 দাগ করলে 11 দাগের পুরোটা চলে আসবে। দেখো কিভাবে আসে 12 দাগ। 12 দাগ বলছে যে বার্ষিক 9% সুদের হারে, সুদের হার আর ইকুয়াল টু 9%, সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, সময় n ইকুয়াল টু 2 বছর। এবার আমি ধরে নিলাম মূলধন আমার p টাকা, মূলধন বা আসল যাই ধরো, মূলধন বা আসল সমান সমান p টাকা। সরল, তারপরে বলছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। মানে আমাকে পিটা বার করতে হবে। তাহলে আমি ধরি সরল সুদ আই অন, সরল সুদ সমান সমান আই অন চক্র বৃদ্ধি সুদ সমান সমান আই টু। গিভেন মানে দেওয়া আছে আমাকে, কি দিয়ে দিয়েছে, গিভেন I2 মাইনাস I1। আচ্ছা, I2 মাইনাস I1 কেন লিখছি, I1 মাইনাস I2 কেন লিখছি না? কারণ সুদের হার যদি সেম থাকে, আমি তোমাদের একদম প্রথমে দেখিয়েছিলাম সুদের হার কিন্তু মানে 10 টাকা হারে সুদ দিতে হচ্ছিল, সেক্ষেত্রে যখন চক্রবৃদ্ধি হচ্ছিল তখন সুদের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছিল। তাই জন্য I2 অলওয়েজ বড় হবে যখন সুদের হার যখন সেম থাকবে, মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের হার যদি সেম থাকে আর যদি কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, তাহলে আমার I2 দ্যাটস মিন চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, কিছুটা হলেও বেশি হবে। সেটা আমি তোমাদের প্রথমেই প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। ওকে, I2 মাইনাস I1 দেওয়া আছে আমার কত, 129 টাকা 60 পয়সা। এবার I2 মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ হলে আমার কি করতে হবে, P ইন্টু 1 প্লাস R বাই 100 তার N মাইনাস P, এই পুরোটা কিন্তু আমার এই I2। কারণ এটা হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আসলটা বাদ দিয়েছি, তারপরে গিয়ে আমি চক্রবৃদ্ধি সুদ পেয়েছি। মাইনাস I1 কি, পি এন আর বাই 100 ইকুয়াল টু 129.60। ওকে, এবার সব জায়গা থেকে পি কমন নিয়ে নিই, এর থেকে পি, এর থেকে পি, এর থেকে পি কমন নিই। তাহলে সবার আগে পি কে বাইরে বার করলাম, পি কে বাইরে বার করার পরে এর ভিতরে আমার কি রইল, 1 প্লাস আর এর মান কত, 9%, 9/100, এন কত 2 বছর, মাইনাস 1 কারণ পি কমন নিয়ে নিয়েছি। ওকে, মাইনাস এই পি কমন নিয়ে নিয়েছি, তাহলে এন হচ্ছে 2 বছর, আর হচ্ছে 9% বাই 100। ওকে, ইকুয়াল টু 129.60। বাহ, আবার সেম সূত্র অ্যাপ্লাই করি এখানে আমি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এতে করে কি হয়, ক্যালকুলেশনটা অনেকটা সহজ হয়ে যায়। পি ইন্টু,
তাহলে উপরের লসাগু ঠাগু করার পরে উপরে 109 নিচে 100 হবে। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই ব্র্যাকেটের টুকু এই করলাম আমি, মাইনাস 9 দুগুণে 18/100, 129.60। ওকে, এবার দেখো বা p ইকুয়াল টু, এটাকে করলে 109 প্লাস 100 নিচে 100, আর এটাকে করলে 109 মাইনাস 100/100। লসাগু বসাগু আর গল্পে গেলাম না আমি, মাইনাস 18/100 ইকুয়াল টু 129.60। বা এইটুকুকে করলে পি আমার রইলো এখানে, এটাকে করলে হচ্ছে 209/100 ইন্টু 9/100 মাইনাস 18/100, ওকে, ইকুয়াল টু 129.60। বা এখান থেকে নিচের থেকে 100টাকে কমন নিই, কমন নিলে p/100 হবে। এর থেকে 100 কমন নিয়েছি, এর থেকে 100 কমন নিয়েছি। কমন নিলে আমার ক্যালকুলেশনটা কি আসছে দেখো, 209 ইন্টু 9/100 মাইনাস 18 ইকুয়াল টু 129.60। দুটো থেকে 100 100 করে কমন নিয়ে নিয়েছি। ঠিক, এবার এই ক্যালকুলেশনটাকে একটু উপরে উঠাই নিয়ে আসি আমি। উপরে উঠে আনলে কি হবে, এই 100টা যেহেতু বাঁ দিকে ভগ্নাংশের নিচে রয়েছে, তাহলে ডান দিকে কি আমার উপরে উঠবে। তাহলে হবে পি ইন্টু, এটাকে আবার লসাগু করলে নিচে আমার 100, উপরে আসছে 9 নং, একবারে গুণ করে লিখছি, একটা 9 নং 81 1 হাতে 8 বসিয়ে দিলাম, 9 দুগুণে 18 মাইনাস 1800, কারণ 1800তে 100 গুণ করলে 1800 হবে, ইকুয়াল টু 129.60 ইন্টু 100। এই 100টা আমার এই পাশে এসে গুণ হয়ে গেল। তাহলে বা কি, এইবার 1881 থেকে 1800 বাদ দিলে তাকে 81 81/100 ইকুয়াল টু, এই পয়েন্ট উঠিয়ে এক দুটো ডিজিট আছে জিরো, এই 100 এই 100 কেটে গেল। তাহলে হচ্ছে আমার 12960 বা পি ইকুয়াল টু, এই 100টা যখন এই পাশে যাবে আবার গুণ হয়ে যাবে 12960 ইন্টু 100, আর এই 81 উপরে আছে এই পাশে এসে নিচে চলে আসবে। ওকে, কাটাকাটি করতেই তোমার ভয় লাগছে। 9 নং 81, 9 4, 9 ওকে 9, 9 দুগুণে 9, 9 9 আর 3 12, 39, 4 নং 36, 9 দিয়ে 66, 7 নং 63, 63 66, ওকে 9 দিয়ে যাচ্ছে। 9 নং 81, 9 দিয়ে কাটলে 9 ওকে 9, 12 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 3, 39, তাহলে হচ্ছে 9 4 নং 36, 3 রইল 4 নং 36। ক্যালকুলেশনটা কোথাও দেখাতে পারলে তোমাদের সুবিধা হতো। দেখাচ্ছি, এখানে একটুখানি দেখিয়ে দিই, এর ভেতরেই দেখিয়ে দিচ্ছি। দেখো 9 দিয়ে ভাগ করছি কাকে আমি, 12960কে, ওকে। এবার 9 অক্ষে 9, 9 কত হলে 12 হয়, 3 হলে কিছু নেই, 9 কেটে নিয়ে আসলাম, 9 4 নং 36, 3 36 কেটে নিয়ে আসলাম, 9 4 নং 36, এই জিরো, মানে এই জিরো এখানে কেটে নিয়ে এসেছি, এই জিরো বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমার 40। 9কে এটাকে দিয়ে আবার কাটলে 9 আর 5 14, 9 6 নং 54 হয়েছে। 9 দিয়ে এটাকে কাটলে 9 অক্ষে 9, 9 আর 5 14, 54 হচ্ছে, তাহলে 9 6 নং 54। তাহলে আমার ই হচ্ছে কত, 16-র পরে 3টে শূন্য, 16,000 টাকা আমাকে বার করতে বলেছিল। এই যে মূলধন বা আসল আমি পেয়ে গেলাম, অতএব পি ইকুয়াল টু 16,000 টাকা। ঠিক, একবার দেখে নাও, পরের অঙ্কে যাবো। ওকে, যদি মনে হয় যে টুকবে তাহলে একটু পজ করে নিয়ে টুকে নিও, মানে নোট করে নিও। হরে কৃষ্ণ। এবার আমরা করব 15 দাগ।
15 দাগ আর 14 দাগ সেম, অলমোস্ট সেম। এবার আমরা 15 দাগ করবো। 15 দাগে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5%, R1 ইকুয়াল টু 5%, দ্বিতীয় বছর 6%, তার মানে R2 ইকুয়াল টু 6% হয়, 6% হয়, তবে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। মানে পি ইকুয়াল টু কত আমার 5,000 টাকা, আর আর সময় দিয়েছে এন ইকুয়াল টু কত বছর, 2 বছর, এন ইকুয়াল টু 2 বছর। আসলে যেহেতু এই সুদের আর 2 বছরে দিয়ে দিয়েছে, এই এন এখন অনেকটাই ভ্যালুলেস হয়ে গেছে আমার কাছে। কারণ সূত্রে আমি তো ডিরেক্ট সূত্রে ফেলবো, কিভাবে ফেলবো আমি তোমাদের একটু আগে মানে কিছুক্ষণ আগেই করালাম, যে যখন এই সুদের হার যখন আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে আমরা সমূল চক্রবৃদ্ধি কিভাবে বার করি। সমূল, ডব্লু কে এর মানে হচ্ছে উই নো, আমরা জানি, হ্যাঁ তোমরা এটা আমরা জানি লিখবে, সমূল চক্র বৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। জানো সবাই, পুরো ড্রাইভ করে দেখিয়েছি আমি। ওকে, আমাকে বার করতে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ঠিক আছে, আমরা আগে সমূল চক্রবৃদ্ধি বার করে নিই, তার থেকে মূলধন বিয়োগ করে দিলে আমি চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। পি হচ্ছে আমার 5,000 ইন্টু 1 প্লাস R1 5 বাই 100 ইন্টু 1 প্লাস R2 6 বাই 100। তোমরা, আমি এই যে ক্যালকুলেশন করছি দেখবে সবসময় নিচের দিকে 100 বা এরকম ডিজিট রাখার চেষ্টা করছি, তাতে করে কি হবে, আমার লাস্টে গিয়ে যখন ক্যালকুলেশন করতে হবে ব্যাপারটা ইজি হয়ে যাবে। ওকে, এটাকে লসাগু করলে লসাগু গসাগু যা যা করার করে নিলে উপর হচ্ছে 105, আর এর উপর হচ্ছে 106, আর নিচে মামু 100 100 থেকেই যাচ্ছে। ওকে, এই দুটো শূন্য এই দুটো শূন্য, এর একটা 5 দুগুণি 10, 2 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণি 10, 3 দুগুণি 6, তাহলে 105 ইন্টু 53। ক্যালকুলেশন সেম ক্যালকুলেশন, আর একবার দেখে নাও, 105 ইন্টু 53। এদেরকে কিভাবে করা যায়, যদি 50 ধরে নিই আমি সেটাও করা যায়, আর এই 105টাকে যদি 100 ধরে নিই সেটাও করা যায়। তাহলে 105টাকে যদি আমি 100 ধরে নিই, তাহলে 53কে দিয়ে 100 দিয়ে গুণ করলে 5300 হবে, 5300। এবার যেহেতু আমি এই 100-র পরিবর্তে আমি 105-এর পরিবর্তে 100 ধরে নিয়েছি, তাহলে 5 দিয়ে আমার আবার এটাকে গুণ করতে হবে। 5 3 5 15, 5 হাতে 1, 5 5 25 আর 1 26, 5 6 5 5 5 6 5 5 5 6 5। ওকে, এটা আমি কি পেয়েছি, পি প্লাস আই, দেন আই ইকুয়াল টু 5565 মাইনাস 5000, তাহলে হচ্ছে 565 টাকা। এটাই হচ্ছে আমার ইন্টারেস্ট, মানে সুদ, চক্রবৃদ্ধি সুদ। ঠিক, হ্যাঁ একদম সিম্পল অঙ্ক, দেখে নাও একটুখানি। 565 টাকা। ওকে, নেক্সট যাই। পরে আমরা করব 16 দাগ। 16 করলে তোমরা 17 নিজেরাই করে নিতে পারবে। 16 দাগ আমি পড়ে নিই। 16 দাগে বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ। নির্দিষ্ট পরিমাণ মূলধন মানে আমি প্রথমেই ধরি মূলধন ইকুয়াল টু পি টাকা। ওকে, তাহলে প্রথম মূলধন ধরে নিলাম পি টাকা। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা। তার মানে 1 বছরের সরল সুদ আই1 ইকুয়াল টু 50 টাকা। ওকে, এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 16 দাগ, এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ I2 ইকুয়াল টু 102 টাকা। 102 টাকা হলে আমাকে কি বার করতে হবে, যে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। পিও বার করতে হবে আর আরও বার করতে হবে আমাকে। আমরা যা জানি সেখান থেকে ড্রাইভ করবো আমরা। হ্যাঁ দেখো, প্রথম যে ইকুয়েশনটা এখান থেকে আমরা কি পাই, I1 ইকুয়াল টু পি আর টি বাই 100, বা I1 এর মান আমার 50 দিয়ে দিয়েছে, পি জানি না, আর সুদের হার জানি না,
টি বলেছে 1 বছর, সময় টি বলেছে 1 বছর, ইন্টু 1/100 ইকুয়াল টু 50। ওকে, এই ইকুয়েশনটাকে আগের বারের মতো আবার এই অবধি রেখে দিলাম, কারণ কারণ এই 2 নম্বর ইকুয়েশন বার করার পরে আমি বুঝতে পারবো যে এখান থেকে আমার কি চাই। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যদি আমার শুধু I2 বার করতে হয়, I2 ইকুয়াল টু পি ইন্টু 1 + R/100 টু দি পাওয়ার n - p। এটা হচ্ছে আমার I2। পি কমন নিয়ে নিলাম, পি কমন নিয়ে একবারে মান বসিয়ে দিচ্ছি। ওকে, I2 ইকুয়াল টু 1 + R জানি না, বার করতে হবে, বাই 100। এন কত, এই যে বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 2 - 1, এখান থেকে পি কমন নিয়ে নিয়েছি। ওকে, দেখো এখান থেকে এই R/100 এর মানের দরকার আমার, এই কারণে আমি এখানে কোনো ক্যালকুলেশন করিনি, বা R/100 ইকুয়াল টু 50/p। এই পিটা উপরে আছে, ডান দিকে আসলে নিচে হয়ে যাবে। এটা হচ্ছে আমার ইকুয়েশন 1 নম্বর সমীকরণ। এবার এই জায়গাটায় এসে I2 এর মান কত, 102 ইকুয়াল টু পি জানি না, বার করতে হবে, 1 + R/100 এর মান কত, 50/p তার স্কোয়ার মাইনাস 1। ওকে, চলো ক্যালকুলেশন করি এবার এটাকে। उसका लाभ कर रहा हूँ लग रहा है, ঠিক আছে করে তো দেখি, তারপর দেখছি। 102 ইকুয়াল টু পি ইন্টু এখানে পি প্লাস 50/p তার স্কোয়ার মাইনাস 1। এই অঙ্কটা আরো একটা ভাবে করা যেত, এরকম ভাবে না করা সম্ভব, কিন্তু ক্যালকুলেশন অনেক হবে। ঠিক আছে, আমি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, অন্তত লাইন এনে দিই যাতে পরে তোমরা করতে পারো। এটাকে পি বাইরে রাখলাম, এই এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে এটাকে, অথবা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলি। হ্যাঁ, তাহলে পি প্লাস 50/p প্লাস 1 ইন্টু পি প্লাস 50/p মাইনাস 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, পি ইন্টু এর লসাগু করলে পি প্লাস 50 প্লাস পি বাই পি ইন্টু পি প্লাস 50 মাইনাস পি বাই পি। ওকে, বা এই পি কেটে দিলাম, কেটে দিলে আমার উপরে কি থাকছে, 2p প্লাস 50, 2p প্লাস 50 ইন্টু এর সাথেই ইন্টু হবে আমার কত, ইন্টু 50/p, এটা হচ্ছে 102। ওকে, এবার এই পিটাকে আমি যদি 102 এর সাথে গুণ করে দিই, দেখো আমি আরো একটা নিয়মে তোমাদের এই অঙ্কটা করে দিচ্ছি, কিন্তু এটা একটু দেখে নাও, যেহেতু করে নিয়েছি। 102 ইন্টু পি ইকুয়াল টু, এটাকে গুণ করলে 100, 52 যা 100, 100p প্লাস 5 5 25, 25-এর পরে দুটো শূন্য। ওকে, বা এই 102p এই পাশে 100pটাকে নিয়ে আসি, 102p মাইনাস 100p ইকুয়াল টু 2500, বা এখান থেকে বিয়োগ করলে 2p ইকুয়াল টু 2500, বা p ইকুয়াল টু, এটাকে কাটলে 1250 আসবে, 1250 টাকা। এটা হচ্ছে আমার আসল বা মূলধন। এবার এইখান থেকে, এই যে আমি এখানে কোথায় যেন বসিয়েছিলাম 1 নং সমীকরণের মান, এই যে এখানে 1 হতে, এবার এই পি এর মান আমি যদি এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে কি হবে দেখো, আর R/100, 100টাকে ওই পাশে নিয়ে যাই, R ইকুয়াল টু 50 ইন্টু 100 বাই পি কত আমার 1250। এই জিরো কাটি, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, 5 10 50, আবার 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 ইকুয়াল টু 4%। তার মানে আমার সুদের হার আসলো 4%, আর মূলধন আসলো 1250 টাকা। দেখে নাও একটু। দেখে নিয়েছো, এই অঙ্কটা আরো একটি ইজি ওয়ে আছে, সেটাও একটু দেখে নাও, দুটোই শিখে রাখলে ভালোই হবে। এই যা যা ডেটা রয়েছে সেটা আমি রেখে দিই এখানে। দেখো এখানে আমি প্রথমে অন্তরটা বার করছি,
যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। দেখো চক্রবৃদ্ধি সুদ আছে ক বছরের? 2 বছরের। সরল সুদ আছে ক বছরের? 1 বছরের। তাহলে চক্র বৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান সমান 102 মাইনাস 50। 102 মাইনাস 50। ও সরি সরি সরি, ব্যাপারটা হচ্ছে আমি যখন বিয়োগ করছি আমাকে যে কোনো একটা না, যে কোনো একটা এদের দুজনের যে কোনো একটাকে কমন ওয়েতে আনতে হবে। মানে দেখো 1 বছরের সরল সুদ সমান সমান 50 টাকা। ওকে, তাহলে অতএব 2 বছরের সরল সুদ কত হবে? 50 × 2 ইকুয়াল টু 100 টাকা। হুম, এবার 2 বছরের সরল সুদ 100 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 102 টাকা। ওকে, তাহলে এবার 2 বছর 2 বছর কেটে দিতে পারবো আমি, বিয়োগ করলে বছর বছর কেটে যাবে। তাহলে আমি কি পাবো দেখো, 2 বছরের এখানে লিখে দাও, অতএব 2 বছরের চক্র বৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান সমান 102 মাইনাস 100 এত টাকা, তার মানে 2 টাকা। এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য পেলাম। তার মানে এর মানে হচ্ছে 50 টাকার 2 বছরের সুদ 2 টাকা। হ্যাঁ, অতএব 1 টাকার 1 বছরের সুদ, সরি 100 টাকার 1 বছরের সুদ কি হবে দেখো, 2 বাই 50। 1 বছর বছর যেহেতু 1 বছরে কনভার্ট করছি, তাহলে ভুল করেছি, আবার কোথায় ভুল করেছি? 50 টাকার 2 বছরের সুদ 2 টাকা নয়, নয় নয়, এটা হচ্ছে 1 বছরের সুদ। 50 টাকার 1 বছরের সুদ 2 টাকা। 50 টাকার 1 বছরের সুদ 2 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 50 দুগুণে 100। এবার 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। তার মানে সুদের হার আর ইকুয়াল টু 4%। এবার আর ইকুয়াল টু 4% হয়ে গেলে চক্রবৃদ্ধি সুদ যদি এই জায়গা থেকে, বা এটা এখান থেকেও বার করতে পারি আমি, যে I1 ইকুয়াল টু 50, I1 ইকুয়াল টু 50, বা I1 মানে হচ্ছে P1 আর 4 পেয়ে গেছি, বাই 100 ইকুয়াল টু 50। এবার এই 4কে 100 দিয়ে কাটলে 4 25 100, 25কে 5 দিয়ে গুণ করলে মানে অতএব পি ইকুয়াল টু 5 5 25-এর 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 1250 টাকা। আশা করি আগেও সেম অ্যান্সারই এসেছিল আমাদের। ওটা একটু লেন্দি প্রসেস আর এটা একটু শর্টার প্রসেস। ওকে, দেখে নাও। ষোলো করলাম। এবার আমরা 19 দাগ অঙ্কটা করব। 19 দাগ। 19 দাগে কি বলছে যে 3 মাস অন্তর দেয় সুদের পর্ব কত? 19 দাগ। 3 মাস অন্তর দেয়, অতএব সুদের পর্ব ইকুয়াল টু 12/3, মানে 4 ইকুয়াল টু 4। এই 4 মানে এটা আমার কি এক্স, ওই আমার সেই ফর্মুলা অনুযায়ী এক্স। ওকে, তারপরে কি বলছে? 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে। সুদের হার বা চক্রবৃদ্ধি সুদের হার 10%। চক্রবৃদ্ধি 10% সুদে 6,250 টাকার, মানে পি হচ্ছে আমার 6,250 টাকা। 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ। এন হচ্ছে 9 মাস, দ্যাটস মিন এর মানে হচ্ছে 9/12। 9/12, তার মানে 3 দিয়ে কাটলে
3 3 9, 3 4 12, মানে 3/4 বছর। স্যার, সরি ভাই, একটু কালি ঘুরে দাও না, সরি বন্ধুরা। এবার আমি সময় পেয়ে গেছি, মূলধন পেয়ে গেছি, সুদের পর্ব পেয়ে গেছি, তাহলে আমার সে আগের সূত্রে আমি ফিরে যাই। আমাকে কি বার করতে বলেছে? 19 দাগ বলেছে যে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি, শুধু সুদ হিসাব করতে হবে। তাহলে আমি তো যে ফর্মুলা জানি, আমরা জানি যেটা, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তার মানে পি প্লাস আই, এটা জানি। সেটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই এক্স বাই 100 টু দি পাওয়ার xn। ওকে, তাহলে আমি লিখতে পারি পি আমার কত? পি 6250, 6250 ইন্টু 1 প্লাস এই আর দিয়েছে আমাকে কত? 10% বাই 100x, মানে এটা ওটা করলে 100x হবে। তাহলে 100 ইন্টু এক্স আমি কত পেয়েছি? 4। আর 4 ইন্টু 3/4, এন যেহেতু 3/4, এই 4 কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই শূন্য কাটলাম। তাহলে আমার কি হচ্ছে? 6250 ইন্টু 1 প্লাস 1/40 এর কিউব। ওকে, 6250 ইন্টু 40, লসাগু করলে উপরে 41 কিউব আছে, এই জন্য 3 বার লিখে দিই, বাই 40ও 3 বার লিখে দিই। ওকে, দেখি কাটাকাটি করতে কেমন দেখা যায়। 5 দিয়ে কাটতে হবে এটাকে। 5 দিয়ে কাটলে 5 আটা 40, 5 দিয়ে কাটলে 5 ওকে 5, 5 দুগুণে 10, 5 5 25। আবার এটাকে 5 দিয়ে কাটলে 5 25 125, 5 আটা 40। তাহলে আমার উপরে আসছে 5 ইন্টু 41 ইন্টু 41 ইন্টু 41, নিচে আসছে 4 ইন্টু 8 ইন্টু 8। এই ক্যালকুলেশন এখন যদি আমি করতে যাই, আমার তো সকাল হয়ে যাবে ওখানে। ঠিক আছে, তোমাদের তো পরীক্ষার হলে করতেই হবে, তোমাদের কথা ভেবে না হয় করলাম। নিচের টুকু আগে করি, দেখো। 8 আটা 64 গুণ 4, 64 ইন্টু 4, তাহলে হচ্ছে 4 4 16, 6 হাতে 1, 4 ছক 24 আর 1 25, 256। হুম, নিচে আমার তাহলে কত আসছে? 256। আরো তো কাটাকাটি মনে হয় করা যেত, 41কে কি করে কাটাকাটি করব? 256 হলো। আর এদিকে হচ্ছে তোমার 41 ইন্টু 5 করলে হচ্ছে, ভাই আমি ক্যালকুলেশনটা একটু ক্যালকুলেটারে করে নিচ্ছি, নাহলে অনেকটা সময় লাগবে। না, ক্যালকুলেটরই বা পাবো কোথায় এখন? ওই ক্যালকুলেটরটা একটু দাও না। সরি, তোমরা একটু সময় নিয়ে একটু করে নিও। 5 ইন্টু 41 ইন্টু 41 ইন্টু 41 ডিভাইডেড বাই 256। लगता है कहीं गलती हो गया है। कहाँ गलती कर दिया भैया? 6250, 6250 9 মাস। আর ঠিক আছে, 4 10 40, 41 ইন্টু 41 ইন্টু 41 ইন্টু, থ্যাংক ইউ, 41 ইন্টু 5 or 256, 1346 আসছে কেন? কোথাও তো একটা ভুল করেছি, কোথায় ভুল করেছি, কোথায় করলাম ভুল? कहाँ गलत कर दिया भैया? ঠিক আছে, চলো আর একটা অ্যাপ্রোচ ট্রাই করে দেখি। আর একটা অ্যাপ্রোচ ট্রাই করে দেখি। সেই অ্যাপ্রোচটা হলো এই যে 6250 ইন্টু 41/40 তার কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিয়ে করতে গেলে আরো লেন্দি হয়ে যাবে, এটাকে আমি ডিরেক্ট গুণ করে দেবো। গুণ করার আগে এই পিটাকে ডিরেক্ট, আমার যেহেতু আই বার করতে বলেছে, ইন্টারেস্ট পি প্লাস আই, বা আই ইকুয়াল টু 6250 ইন্টু 41 ইন্টু 41, 41 এর কিউব করলে 6891 বাই, আর 4 4 16, 4 16 64, 64
6,400 40 4,400 4,64 আর হচ্ছে 3টে জিরো, এটা কিউব করে এটা পেলাম আমি, এর সাথে মাইনাস পি হচ্ছে 6,250। ওকে, তাহলে 6,250কে কমন নিই, 6,250কে কমন নিয়ে নিলে এইখানে হচ্ছে 6,400, সরি 000, এইখানে হচ্ছে 6,8,921 মাইনাস 6,2, কমন নেওয়ার পরে যখন লসাগু করছি এখানে হবে 6,400, কারণ এখানে 1 হয়ে যাবে, কমন নিয়ে নিয়েছি যেহেতু, তাহলে হচ্ছে 6,250। এবার 6,4,1,2,3,000 68, তার মানে হচ্ছে 4,921, তিন জনের জন্য 3টে 9 টু 1, 4 আর কত হলে 28, 4 হলে। এবার এই ভদ্রলোককে কাটাকাটি করি, দেখি কত আসে। 625 ইন্টু 4,921 ডিভাইডেড বাই 6,400। এত কিছু করে এত কম অ্যান্সার পেলে কি মন ভরে? এর অ্যান্সার হচ্ছে 480.566 আসছে, তার মানে 57 এত টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমার এত টাকা। এইসব অঙ্কগুলো না, এরকম ক্যালকুলেশন যদি পরীক্ষার হলে বেঁধে যায় যে কখনো দেখোনি, তাহলে কিন্তু নামাতে খুব কষ্ট আছে। তাই জন্য এরকম যেগুলো বড় বড় ক্যালকুলেশন আছে, চেষ্টা করবে কয়েকবার নিজে বাড়িতে শুধু ক্যালকুলেশনটুকু হলেও খাতায় করার, তাতে করে কি হবে, তোমার একটা স্পিড এসে যাবে যে হ্যাঁ এরপরে এই আছে, এরপরে এই আছে। ওকে, পরের অঙ্কে যাব। আর মাত্র দুটো অঙ্ক করাবো, করিয়ে আজকের মতো ইতিটা নিই, কারণ ক্লাসটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তোমাদেরও ধৈর্য কুলাবে না। আর সত্যি কথা বলতে আমার নিজেরও ধৈর্য কুলাচ্ছে না। ওকে, চলো যাই। কোনটায় যাব? বার্ষিক শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে এত টাকা, 2 বছরের সময় চক্রবৃদ্ধি এত হবে, হিসাব করে লিখি। এত টাকা সময় চক্রবৃদ্ধি কত হবে করে লিখি। আচ্ছা, এবার পরে কিছু কোশ্চেন আছে, হয় সুদের হার বার করতে দেবে, না হলে বছর বার করতে দেবে। তো আমি একটা তোমাদের করে দিচ্ছি, আমি বছরেরটা করে দিই। কত চক্রবৃদ্ধির হার সুদে, অথবা সুদেরটাই করে দিই, বছরের তো একটা করেছিলাম, সুদেরটা করি। 22 দাগ, 22 দাগ বলছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা, তার মানে আমার পি ইকুয়াল টু 10,000 টাকা। 10,000 টাকার 2 বছরের সময় চক্রবৃদ্ধি, এন হচ্ছে আমার 2 বছর, সময় চক্রবৃদ্ধি মানে পি প্লাস আই, সেটা আমার কত, 1,2,1,0,0। অঙ্কটা অনেক সহজে মিলে যাবে ওখানে, দেখে মনে হচ্ছে। এবার এই যে এই গল্পটা, এখান থেকে আমরা অঙ্কে আগে বাড়বো, কিন্তু আমাকে বার করতে হবে কত, আর চক্রবৃদ্ধি সুদের হার কত। এই কনসেপ্ট থেকে আমরা কি জানি, ডব্লিউ কে উই নো, আমরা জানি পি প্লাস আই মানে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। ওকে, আমাকে বার করতে হবে আর পি প্লাস আই এর মান দিয়ে দিয়েছে 1,2,1,0,0 ইকুয়াল টু পি এর মান দিয়েছে 10,000, 10,000 ইন্টু 1 + আর বার করতে হবে, জানি না, 100, আর এন এর মান হচ্ছে কত আমার 2 বছর, 1,2,1,0,0 বাই 10-এর পরে 3টে শূন্য ইকুয়াল টু, এটাকে লসাগু যদি আমি করি তাহলে হচ্ছে আমার 100 + r/100 তার স্কোয়ার। এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, এইখানে স্কোয়ার আছে, এই রকম অঙ্ক আমরাও করেছিলাম। 11কে স্কোয়ার করলে 121 হয়, আর 10কে স্কোয়ার করলে তোমার 100 হয়, ইকুয়াল টু 10 +r/100 তার স্কোয়ার। আমরা এর আগে যেমন একটা ইউজ করেছিলাম, যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হয়, তেমন এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার যদি ওয়াই হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই। এটা যেমন, সরি 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 এরকম লিখতে পারি না, এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার এক্স যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি। ওকে, কারণ পাওয়ার পাওয়ারে কেটে যায়, তাহলে আমরা লিখতে পারি 11/10 ইকুয়াল টু 100 + r/100। এই জিরো কেটে দিলাম, এর সাথে একে গুণ করলে তোমার হচ্ছে 100 + r ইকুয়াল টু, এইটাকে এই দিকে গুণ করে লিখলে হচ্ছে 110 110, বা r ইকুয়াল টু 110 - 100, অতএব r ইকুয়াল টু 10। অতএব চক্র বৃদ্ধি সুদের হার ইকুয়াল টু 10%। ওকে, 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 চলো
আর একটা অঙ্ক করাই। আমাদের আজকের লেকচারের এই যে অঙ্কটা করব এটাই হবে লাস্ট অঙ্ক। এবার আমরা করব 25 দাগ। 25 দাগে বলছে সুদের পর্ব 6 মাস। সুদের পর্ব 6 মাস হলে, সুদের পর্ব 6 মাস হলে তাহলে আমাকে কতবার সুদ দিতে হবে বছরে? সেটা হচ্ছে, তাহলে ওটাকে কি যেন বলে ভুলে গেলাম। সুদের পর্ব 6 মাস হলে এক্স ইকুয়াল টু, আমার সেই সূত্রের এক্স আমি নামটা মনে করতে পারছি না, তোমরা ওটা নামটা লিখে নিয়ে তারপরে লিখবে। এক্স ইকুয়াল টু কত হবে? 12/6 মানে 2। দুবার সুদ দিতে হবে বছরে। হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে, চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়াল টু 10% হার সুদে 1600 টাকার, পি ইকুয়াল টু 1600 টাকা, 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি। আমার এন কত? 1.112 বছর। এটাকে আমি লিখতে পারি 2/3 মানে 3/2 বছর। ওকে, এবার আমাকে কি বলছে? চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ আমরা প্রথমে নির্ণয় করি। কিভাবে নির্ণয় করব দেখো, সেম ফর্মুলা, ওই আগের যে ফর্মুলা, আমরা পি প্লাস আই, এদের যেহেতু সুদের পর্ব 2 মানে দুবার সুদ দিতে হবে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই এক্স বাই 100 ইন্টু এক্স ইন্টু এন, ফর্মুলা আমি এই ইউজ করবো। বা পি প্লাস আই ইকুয়াল টু পি এর মান 1600 ইন্টু 1 প্লাস আর এর মান 10 বাই 100 ইন্টু এক্স এর মান 2 ইন্টু 2 ইন্টু 3/2। এই টু কেটে গেল, কি হচ্ছে আমার 1600 ইন্টু এই 1 শূন্য কেটে গেলে 10 দুগুণে 20, 1 প্লাস 1/20 কিউব, বা 1600 ইন্টু 21/20 তার কিউব। ওকে, 1600 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21/20 ইন্টু 20 ইন্টু 20। এই দুটো শূন্য কাটলাম, এর একটা কাটলাম, 8 দুগুণে 16, 2 আবার 2 কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে এটাকে কাটলে 4 5 20, তাহলে হচ্ছে 21 গুণ 21 গুণ 21, 21 ইন্টু 21 করলে 441, তার সাথে 21 গুণ করলে কত হবে? 21 ইন্টু 21 গুণ করলে হয় 441। 441 441 ইন্টু 21, 4410, 2 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1 4 আর 2 6, 8 আর 4 12, 2 হাতে 1, 8 আর 1 9, 9261, 92 সরি 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 9261, 9261 বাই 5। 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে যদি কাটি, 5 অক্ষে 5, 4 5 আটা 40, 2 5 5 25, 1 5 দুগুণে 10, 5 দুগুণে 10 11, 10 5 দুগুণে 10, তার মানে 1852 টাকা 20 পয়সা। এটা হচ্ছে আমার সুদ আসল, সুদ আসল। এটা হচ্ছে আমার পি প্লাস আই। অতএব অনলি আই কি হবে? শুধু চক্রবৃদ্ধি সুদ কত হবে? 1852.20 মাইনাস 1600 এত টাকা, এত টাকা, অতএব হচ্ছে 1606 কত হলে 8 হয় 2 হলে 252 টাকা 20 পয়সা। এটা হচ্ছে আমার আই। ঠিক হ্যাঁ, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ, আর এটা হচ্ছে আমার সুদ আসল। এটা আমার সুদ আসল, আর এটা আমার চক্রবৃদ্ধি সুদ। ওকে,
দেখে নাও একটুখানি। ঠিক আছে, যদি টুকতে হয় একটু পজ করে নিয়ে টুকে নিও, আমি মুছে নিই এটা। যাওয়ার আগে দু তিনটে কথা আমি তোমাদের বলে দিয়ে যাই। আমি চেয়েছিলাম আজকে পুরো চ্যাপ্টারটা মানে 6 চ্যাপ্টার কমপ্লিট করতে, কিন্তু পারিনি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন অনেক বেশি। তো এর জন্য আমি আরও একটা ক্লাস নেবো, যেটা আমার 6.2 যেটা বাকি রয়েছে সেটা হবে নেক্সট লেকচারে। এর সাথে হবে এর আগে যে আমরা সরল সুদ কষা করেছি, সেই সরল সুদ কষার সরল সুদ এর আমরা শুধু বড় কোশ্চেনই করেছিলাম। এর যে এমসিকিউ রয়েছে, এসএ কিউ রয়েছে, এইগুলো আমরা করব। তার সাথে সাথে এই ইউনিট 6 এর যত এমসিকিউ এসএ কিউ রয়েছে এবং 6.2 এর কিছু বড় কোশ্চেন আমরা করে নেবো একবারে। তো আমাদের নেক্সট যে ক্লাসটা হতে চলেছে সেটা একবারে রাউন্ড আপ ক্লাস হয়ে যাবে, মানে তোমার একসাথে সরল সুদ কষা রিভিশন হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদ রিভিশন হয়ে যাবে, তার সাথে আমাদের সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস যে পোর্শনটা রয়েছে আমাদের, সেটাও কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট ক্লাসের জন্য আগাম নিমন্ত্রণ রইল। তো চলো, থ্যাংক ইউ। এই ছিল আজকে আমার তরফ থেকে। যদি ভালো লাগে ছোট ভাই বোন বা নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশন আছে, অথবা আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে না দিলেও কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। যদি তোমরা মনে করো যে কোনো কোয়ারিজ আছে, এবং ওই গ্রুপে আমরা আমাদের কোশ্চেন যা পিডিএফ বা কোনো যদি আপডেট থাকে সেগুলো আমরা আমাদের গ্রুপে দেবো। অলরেডি আজ রাত থেকে স্টার্ট হচ্ছে, মানে আমি যখন তোমরা ভিডিও দেখছো তার আগের রাত থেকে স্টার্ট হচ্ছে। ওকে, তো তার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর যদি ভালো লাগে, যদি মনে হয় যে হেল্পফুল, যদি আমার বড়রা কেউ দেখে থাকেন, তাহলে আপনাদের যে ছোট ছেলে মেয়ে ভাই বোন আছে তাদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকে রেফার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার, রাধে রাধে। চলুন, দেখা হচ্ছে আবার পরের লেকচারে।